সুপ্রিয় শিক্ষার্থী এবং সাধারণভাবে আইনের ব্যাপারে আগ্রহী দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই সেশনটিতে। মূলত আপনারা জানেন যে আমি একটি চ্যানেল যেটার মাধ্যমে আমার বিভিন্ন বিষয়ভিত্তিক লেকচার গুলো দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি একটা বই লিখছি ওটার উপরে। পাশাপাশি চেষ্টা থাকছে চলমান যে সমস্ত বিষয় নিয়ে আমি বা আমার গবেষণা সহকর্মীরা আ রিসার্চ করেন, রিসার্চ পেপারগুলো আমরা মূলত জার্নাল প্রফেশনাল বা পেশাদার জার্নালের জন্য লিখে থাকি। কিন্তু আমরা ভাবছি যে এগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং সাধারণভাবে আ সাধারণ মানুষের ভিতরে এ সমস্ত ব্যাপারে সহজ সরল ভাষায় যদি একটি উপস্থাপনা দেওয়া যায়, তাহলে চলমান গবেষণা সম্পর্কেও আমার মনে হয় দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখার একটা সুযোগ আমরা পেতে পারি। তো এরই ধারাবাহিকতায় আজ আমি আসলে আপনাদের সামনে নিয়ে আসছি আমার একটি চলমান গবেষণা কর্ম। আমার নয়, আসলে আমাদের। আমি অত্যন্ত আনন্দিত যে এই গবেষণা কর্মটিতে আমার সঙ্গে যোগ দিয়েছেন আমার সরাসরি ছাত্র। আ এখন চট্টগ্রাম জাজেস কোর্টে অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট হিসাবে কাজ করছে এবং টিচ ফর বাংলাদেশের একজন ফেলো। সে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমার পরিচিত সংগঠন। অত্যন্ত মানে আমারই একান্ত সং মানে আপন সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ এর সে জেনারেল সেক্রেটারি ছিল জাহেদুল ইসলাম জাহেদ। জাহেদুল ইসলাম জাহেদ এই প্রকল্পটিতে এই গবেষণা প্রবন্ধ লেখার প্রক্রিয়ায় আমাকে অত্যন্ত গভীরভাবে সমর্থন দিয়ে গেছে এবং আমি যে পরিমাণ পাঠ্যসূচি এবং আর্টিকেল বা রিভিউ ম্যাটেরিয়াল, রিসার্চ ম্যাটেরিয়াল কনসাল্ট করতে বলেছি। জাহেদ মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে এগুলো কভার করেছে। পরে আমরা দুজন আবার এগুলো নিয়ে ফার্দার রিসার্চ করেছি। সো জাহেদকে স্বাগত জানাচ্ছি। জাহেদ, প্লিজ। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে স্যার আ আমাকে এখানে যুক্ত করে নেয়ার জন্য। আর আ এটা অবশ্যই স্যার একটা খুব মহৎ একটা উদ্যোগ যে আ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি নিজে খুব বেশি ফিল করতাম হচ্ছে স্যার বাংলাদেশে আমি যখন বিশেষ করে YouTube এ সার্চ করতাম যে বাংলাতে কোনো লেকচার আছে কিনা বাংলা লর উপরে। বাংলাতে লেকচার গুলা কিন্তু খুবই রেয়ার। তো বিশেষ করে আপনার মতো একজন টিচার হিসেবে টিচারের জায়গা থেকে যে এরকম আ লেকচার যে YouTube এ আসবে এবং সেটা বাংলা মিডিয়ামে এটা খুবই দারুণভাবে সহযোগিতা করবে আশা করি। যারা এখন ছাত্রছাত্রী বা গবেষক আছে তাদেরকে। এবং আ এটা আ অবশ্যই একটা ভালো উদ্যোগ যে এই কারণে শুধুমাত্র যে সহযোগিতা করবে এমন না। এইটার বাইরে আপনি যেভাবে স্যার সাংবিধানিক আইন বা আ ল এর যেই বিশ্লেষণগুলা করে সহজে পাচ্ছি। সো এটা একটা আমাদের জন্য বেশ ভালো বিষয়। ধন্যবাদ জাহেদ, স্যার। তোমাকে আসলে এই গবেষণা কর্মটিতে বিশেষ করে যুক্ত করার পেছনে আমার একটি সুনির্দিষ্ট আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। তুমি জানো যে আমি বর্তমানে বাংলাদেশ পার্লামেন্টের উপর কাজ করছি। সুতরাং আমার আসলে পার্লামেন্টের বাইরে গিয়ে অন্যান্য বিষয়বস্তুগুলোর উপর যে অনেকদিন ধরে অনেকগুলো গবেষণার ধারণা মাথায় নিয়ে ঘুরছি, সেগুলো শেষ করার আমি সময়টা পাচ্ছিলাম না। সুতরাং এই প্রক্রিয়ার অংশ হিসেবে তুমি আমার সাথে যোগ দেওয়াতে এই প্রত্যাশিত জায়গাটিতে আমরা মনে হয় বেশ ভালোভাবে, সময় একটু লেগেছে কিন্তু খুব কাজটাও সম্ভবত ভালো হয়েছে আল্লাহর রহমতে। একটা আন্তর্জাতিক জার্নালে এটা এখন সাবমিট করা আছে। সুতরাং কথা বেশি আর বাড়াচ্ছি না। আমি সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শিক্ষার্থীদের জন্য আমরা জানিয়ে রাখছি, আমি এবং জাহেদ মূলত যে কাজটি করছিলাম সেটি হচ্ছে আমরা দুজন এই পাক ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান। এখানে আফগানিস্তানও আছে, শ্রীলঙ্কাও আছে, ভুটানও আছে, মালদ্বীপও আছে। কিন্তু আমরা আসলে আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ এ এবং আম মায়ানমার, এই ৪ টা দেশের উপরে আমরা কেস ল বা জুডিশিয়াল প্রেসিডেন্ট সে অর্থে অ্যাক্সেসিবল ছিল না আমাদের জন্য। সেজন্য আমরা ওই মামলাগুলো ধরতে পারিনি। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এই ৫ টি দেশের উচ্চ আদালতে তাদের এই যে সংবিধানে তারা যেভাবে ধর্মনিরপেক্ষতাটার উল্লেখ করেছে বিভিন্ন দেশে, পাকিস্তান করেনি অবশ্য, অন্য দেশগুলো করেছে। এবং যারা ধর্মনিরপেক্ষতার উল্লেখ করেছে আবার একই সাথে যারা ধর্মনিরপেক্ষতার উল্লেখ করেনি তাদের দেশেও, সেখানেও কিন্তু তারা এই সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ফ্রিডম অফ রিলিজিয়ন এবং অপিনিয়ন, এই জিনিসটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে।
সুতরাং আমার এবং জাহেদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এটা একটু দেখা যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সাংবিধানিক যে প্রকাশ ওখানে দেখতে পাই, সেটাকে বিচার বিভাগ কিভাবে দেখেছে। এবং যেখানে সেকুলারিজম নেই, যেমন পাকিস্তান, সেখানে তো অন্তত সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার কথা আছে। সেই ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বা বিচার বিভাগ কি করেছে। সুতরাং এটি একটি তুলনামূলক আলোচনা। আমরা দেখাতে চাইছিলাম যে ৫টি দেশের বিচার বিভাগ ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার সামগ্রিক পাঠে বর্তমান বিশ্বে তারা কোথায় অবস্থান করছে। সুতরাং আমি এ পর্যায়ে আলোচনা আর বেশি না বাড়িয়ে কথা পারার জন্য আমরা অবশ্যই এই ৫টি দেশ সম্পর্কে আলাদা, আলাদা করে আলোচনা করব। কিন্তু এই পর্যায়ে আমার মনে হয় কিছুটা ধারণা পরিষ্কার করার দরকার আছে। যে কারণে আমরা আমাদের রিসার্চের একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা তাত্ত্বিক ভিত্তি বলে থাকি আরকি। এখানে আমরা থিওরিটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক আমরা দুজনে তৈরি করেছি। সেটা হচ্ছে আমরা সামগ্রিকভাবে পাশ্চাত্য এবং প্রাচ্য মিলে সারা বর্তমান আধুনিক বিশ্বে ধর্মনিরপেক্ষতাটাকে সংবিধানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কিভাবে দেখা যায় এবং কি, কি মডেল বিশ্বে কাজ করে, সেটা আমরা ১ম এ তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং আমি জাহেদকে একটু আমন্ত্রণ জানাবো। যদি ২-৪ মিনিটে জাহেদ, তুমি যদি আমাদেরকে ৩ টা মূল মডেল, হ্যাঁ? ধর্মনিরপেক্ষতার, যেটা সারা পৃথিবী জুড়ে প্রাচ্য বলো, পাশ্চাত্য বলো সবখানে বিরাজমান। ৩ টা মূল ধারা সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষতার যে সুরক্ষা, সে ৩ টা ধারা যদি একটু সহজ সরল প্রাঞ্জল ভাষায় সবার জন্য যদি একটু বুঝিয়ে দাও ২-৪ মিনিটে। জাহেদ। স্যার ধন্যবাদ। আম স্যার আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমার হ্যাঁ, এখানে তোমাকে একটু তোমাকে আমরা শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক তো মাঝে, মাঝে সমস্যার শব্দ, মাঝে, কারণে মাঝে শব্দ হচ্ছে। একটু ভেঙে, ভেঙে আসছে। তুমি যদি আমার মনে হয় তুমি ভিডিওটা অফ করে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আ তো ঠিক আছে। আ স্যার চালিয়ে আ যাও। স্যার যেটা আ আপনি যেটা প্রশ্ন করলেন যে আমাদের ডমিনেন্ট যেই ৩ টা ধারণা মূলত সেকুলারিজম এ। হুম, তো এই ৩ টা ধারণার মধ্যে স্যার আমরা সেকুলারিজম বলতে যেটা সাধারণত বুঝি যে আমরা যদি পাশ্চাত্যের দিকে দেখি তাহলে তারা কিন্তু স্টেট এবং চার্চ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এগুলো থেকে সম্পূর্ণরূপে আলাদা। হুম, এটা পাশ্চাত্যের ধারণা। আবার আমরা যদি সাবকন্টিনেন্ট বা হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, এখানে কিন্তু আ বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র আ সাংবিধানিকভাবে। কিন্তু বাংলাদেশে আবার ঠিক একইভাবে রাষ্ট্রধর্ম আছে সাংবিধানিকভাবে। হুম, বা আবার ফ্রিডম অফ রিলিজিয়ন টাকেও পুরোপুরিভাবে নিষেধ করা হচ্ছে। হুম, একইভাবে পাকিস্তান যদি বলি তাহলে কিন্তু ওখানে আম রাষ্ট্রধর্ম আছে। কিন্তু অন্য আবার আছে। ফ্রিডম অফ রিলিজিয়ন টাকেও নিষেধ করা হচ্ছে। হুম, সুতরাং পাশ্চাত্য এবং হচ্ছে আমরা যদি আমাদের সাবকন্টিনেন্ট এর মধ্যে একটু পার্থক্য করি তাহলে কিন্তু এই ২ টা মডেল একদম পরিষ্কারভাবে বোঝা যায়। যে হচ্ছে একটাতে সম্পূর্ণরূপে স্টেট এবং চার্চ আলাদা হচ্ছে। স্টেট হুম, ফাংশনারিজ এর সাথে ধর্মকে কোনোভাবেই মেশানো হচ্ছে না। রাইট। আবার আমরা যদি বাংলাদেশের মতো দেশগুলোতে দেখি, তাহলে কিন্তু এখানে যে সংখ্যাগরিষ্ঠের যে জনসংখ্যা বা বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ ধর্মভিত্তিক সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা, হুম, তাদেরকে কিন্তু একটু ফেভার করা হচ্ছে। হুম, এরকম একটা জায়গা অবস্থান করছে। তাহলে এখানে মোস্ট ফেভার যে আ কনসেপ্টটা সেটা চলে আসছে। যে আবার কিছু, কিছু দেশ আছে যেমন আম বাং এ এখানেই আছে আমাদের আম উপমহাদেশে পাকিস্তান। পাকিস্তানে কিন্তু আ একইভাবে করা হচ্ছে যে তারা আ একদম সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু তারা ধর্মটাকে তারা একটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। যেটা আবার আমরা যদি দেখি নেপাল বা আ আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে কিন্তু ওইভাবে করা হচ্ছে না। তো এইটা একটা পার্থক্য আমরা বলতে পারি যে এই ৩ টা কনসেপ্ট এর মধ্যে। যে একটা সরাসরি আমাদেরকে ধর্ম থেকে আলাদা করছে সম্পূর্ণরূপে। আবার আরেকটা হচ্ছে স্যার আম এখানে ধর্মকে আম আলাদা করছে না। একটা পার্টিকুলার ধর্মকে প্রায়োরিটি দিচ্ছে। আবার আরেকটা আছে যেটা হচ্ছে সেকুলারিজম আছে। কিন্তু একটা পার্টিকুলার ওই যেটা ফ্রিডম অফ রিলিজিয়ন আমরা বলি সেটাকে নিশ্চিত করছে। সুতরাং এই যে ৩ টা মডেল আলাদা করে। স্যার আপনি বোধহয় মিউট করা আছেন। জাহেদ, তুমি তুমি যে ৩ টি মডেলের কথা বলছো,
সেগুলোকে আমি আরেকটু মনে হয় ফ্লারিশ করে দিতে পারি। বিষয়টা এরকম জি যে স্যার, প্লিজ। সেকুলারিজমকে আমরা আমাদের এই রিসার্চ ফ্রেমওয়ার্কের ভাষায় আমরা ৩ টা মডেল করেছি। একটা বলেছি সফট সেকুলারিজম, আরেকটা বলেছি হার্ড সেকুলারিজম, আরেকটা বলেছি এস্টাবলিশড রিলিজিয়ন মডেল। সফট বা যেটা থিক থিন মানে একদম মানে নরম টাইপের সেকুলারিজম, সেটা বলতে আসলে মূলত ব্রিটেন এবং আমেরিকার উদাহরণ দিয়ে আমরা বোঝাচ্ছি যে এখানে রাষ্ট্র এবং চার্চের ভিতরে একটা পার্থক্য, ধর্মকে রাষ্ট্রের ভিতর না আনার একটা প্রচেষ্টা, রাজনীতির ভিতর না আনার একটা প্রচেষ্টা আছে। কিন্তু একই সাথে আসলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যেমন একটা ব্রিটেন, সে কিন্তু ইংল্যান্ডের রানী, সেটা চার্চের প্রধান, হ্যাঁ, ডিফেন্ডার অফ ফেইথ। আমেরিকাতে সেটা আমরা আমেরিকান সুপ্রিম কোর্টের কিছু জুরিসপ্রুডেন্স আমরা আমাদের আর্টিকেলে এনেছি। সেখানে আমরা দেখিয়েছি তারা হিস্ট্রিক্যাল প্র্যাকটিস ডক্ট্রিন নামের একটা ডক্ট্রিন দিয়ে তারা বলছে যে সমস্ত জিনিস, যেমন ধরেন এই স্কুলে ইয়াতে বিভিন্ন পাবলিক স্পেসে যে সমস্ত রিলিজিয়াস স্কাল্পচার গুলো আছে এবং পাবলিক ফান্ডিং এর কিছু কিছু অংশ মানে নাগরিকরা অনেক সময় সন্তানদের ধর্মীয় শিক্ষায় ব্যবহার করছে। এই সমস্ত বিষয়ে নানা ধরনের কেস ল দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছিলাম যেটা, সেটা হচ্ছে আমেরিকাতে সেকুলারিজম আছে, ব্রিটেনে সেকুলারিজম আছে, ইন আ সেন্স দ্যাট ইজ আ সফট সেকুলারিজম, বিকজ এখানে রাষ্ট্র এবং ধর্ম এবং রাজনীতির ভিতরে একটা পার্থক্য করার চেষ্টা থাকলেও শেষ বিচারে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মের প্রতি এবং ধর্মীয় অনুশাসনের প্রতি, ধর্মীয় উৎসবগুলোর প্রতি রাষ্ট্র কিন্তু পুরো অবজ্ঞা বা ইগনোর করতে পারে না। সেটা একটা সফট সেকুলারিজম। হ্যাঁ, আরেকটা সেকুলারিজম আছে, সেটা হচ্ছে এই সফট সেকুলারিজমের গ্যারান্টি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মটি কিছুটা রাষ্ট্রীয় ফেভার প্রণোদনা পেলেও, হ্যাঁ, রাজনৈতিক প্রণোদনা পেলেও সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার ব্যাপারে এরা অত্যন্ত সচেতন এবং অত্যন্ত রাষ্ট্রীয়ভাবে অন্তত এখানে ধর্মিক ভিত্তিক বৈষম্যটা বিলোপ করার সম্পূর্ণ সচেতনতা এই ধরনের ব্যবস্থাগুলোর ভিতরে প্রতিরক্ষিত হয়। আর দ্বিতীয় যে থিক সেকুলারিজমের কথা বলছি আমরা, যেটা হার্ড, মূলত ফ্রান্সের এবং বেলজিয়ামের এবং কথাটা বলা যায়। ফ্রান্সে যেমন আমরা দেখি যে ইসলামিক বেল বা বোরকাকে নিষেধ করে দেওয়া হয়েছে। তারা মূলত যেটা করে সেটা হচ্ছে সেকুলারিজম বলতে তারা রাষ্ট্র এবং ধর্মের ভিতরে পার্থক্য তো করে, তারা আরো চেষ্টা করে জনগণের নিজস্ব ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অনুভূতি বা প্রকাশ, সেটা যেন বেশি প্রকাশ না হয়। তারা চেষ্টা করে জনগণও কি হয়ে যাক, অধার্মিক হয়ে যাক অনেকটা। এটার একটা প্রবণতা যেখানে যেখানে ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের মামলাগুলো আমরা আমাদের আর্টিকেলে লিখেছি, যেখানে আমরা দেখেছি তারা বলতে চাচ্ছে যে একজন মুসলিম মহিলা যখন বোরকা পরে রাস্তায় হাঁটবে বা হিজাব পরে রাস্তায় হাঁটবে, তাকে অন্য মানুষ চিনতে পারবে না এবং তার কারণে সমাজের সোশ্যালাইজেশনের অসুবিধা হবে। সুতরাং আমরা আমাদের সমাজের সোশ্যাল সেকুলারিস্ট ভ্যালুকে আপহেল্ড করতে গেলে কিছু কিছু রিলিজিয়াস প্র্যাকটিসকে সাপ্রেস বা দমন করতে হবে। সুতরাং এটা এই সেকুলারিজমটা একটু হার্ড সেকুলারিজম, এজন্য যে এখানে সেকুলারিজম নিজেই রাষ্ট্রের ধর্মে পরিণত হয় এবং সাধারণভাবে জনগণের ভিতরে, বিশেষ করে সংখ্যা আনপপুলার মাইনরিটি, একটু অপছন্দের সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় প্রকাশ এবং অনুভূতি এবং ধর্মীয় এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস গুলোকে সাপ্রেস করার চেষ্টা থাকে। আর ৩ নম্বর একটা মডেলের কথা আমরা বলছিলাম, যেটা মূলত আমরা আমাদের এই আর্টিকেলে সাউথ এশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত সবখানেই মনে হয় এই ৩ নম্বর মডেলটাই দেখবো। সেটাকে আমরা বলছি এস্টাবলিশড রিলিজিয়ন মডেল। এই মডেলটার কথা হচ্ছে না আমাদের ধর্মীয় এই রাষ্ট্রধর্মও থাকতে পারে, অনেক সময় রাষ্ট্রের ভিতরে একটা ফেভারেবল ধর্ম সাংবিধানিক বা আইনগতভাবেই থাকতে পারে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অন্যান্য সংখ্যালঘিষ্ঠ ধর্মগোষ্ঠীর তাদের অধিকারকে যেন আমরা কি না করি, পরাহত না করি এবং লিমিট না করি। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এস্টাবলিশড রিলিজিয়ন মডেলের কথাটা যদি আমরা মেনে নিই প্র্যাকটিক্যালি, এটা অন্তত এটা সেকুলারিজম নয়। এটা তো সেকুলারিজমের মূল কথা হচ্ছে ধর্ম আর রাষ্ট্রে চলবে না। হ্যাঁ, এটা সফটও না হার্ডও না, এটা মূলত সেকুলারিজম থেকে বের হয়ে চলে আসা একটা কনসেপ্ট, যেখানে একটা ধর্মকে মোস্ট ফেভার্ড রিলিজিয়ন বা স্টেট রিলিজিয়নকে ফেভার করে অন্যান্য রিলিজিয়াস যারা মাইনরিটি আছে তাদেরকে ইকুয়ালিটি এবং নন ডিসক্রিমিনেশনের গ্যারান্টি দেওয়ার প্রচেষ্টা। দুঃখজনকভাবে আমরা একটু পরে এই আলোচনায় যাব, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা যেখানেই বলি না কেন, আমরা দেখব যে এখানে এই এস্টাবলিশড রিলিজিয়ন মডেলটা যদিও আমরা মুখে বলছি, সেটাও কিন্তু অত্যন্ত মানে দুঃখজনকভাবে আসলে মাইনরিটির রিলিজিয়াস ফ্রিডমটা এখানে খুব বেশি আক্রান্ত। হ্যাঁ, আমি এটা নিয়ে আলোচনা করার আগে জাহেদকে আমি আবার কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো। আমি মনে হয় এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আলোচনায় ৩টা জিনিস ক্লিয়ার করলাম। সারা পৃথিবীতে আমরা দেখছি ওয়েস্ট বলেন, ইস্ট বলেন, সফট, হার্ড এবং এস্টাবলিশড রিলিজিয়ন মডেল, এই ৩টা রিলিজিয়াস মডেল বা সেকুলারিজম এর সাথে কম্পেয়ার করলে কনস্টিটিউশনালি আমরা দেখতে পাই। এবার আমরা সাউথ এশিয়ান জুরিসপ্রুডেন্সে যখন আসব, আমি জাহেদের কাছে যাব একটু আগে, পরে তারপরে আমি আরেকটু একটু একটু ব্যাকআপ দিয়ে রাখি। আমরা দুজন আসলে আমাদের আর্টিকেলে এই সাউথ এশিয়ান জুরিসপ্রুডেন্স গুলোকে ৩ ভাগে ভাগ করেছি। আমরা বলেছি সাউথ আফ্রিকার যে ৫টা দেশ আমরা স্টাডি করছি, আমরা মায়ানমার পারিনি, মালদ্বীপ পারিনি
এবং আমরা ভুটান পারিনি, কেস ল পাইনি বলে। আফগানিস্তান পারিনি, 4টা পারিনি, কিন্তু আর 5টা পেরেছি। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান। আমি এই 5টা দেশকে একটু ভাগ করে দিই আপনাদের দর্শকের সুবিধার জন্য, জাহেদও কথা বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা ক্যাটাগরিতে লিখেছি ভারত এবং নেপালকে। কারণ ভারত এবং নেপালে এই দুটো দেশ সাংবিধানিকভাবে সেকুলার, অন্তত সংবিধানে লেখা আছে কথাটা। এবং 2010 এবং 2015 সালের সংবিধান পরিবর্তনের পরে নেপালও এখন সেকুলার। এর আগ পর্যন্ত নেপালে হিন্দুটা রাষ্ট্রধর্ম ছিল, হিন্দুইজম, এটা এখন নেই। সুতরাং ভারত এবং নেপালে কোনো রাষ্ট্রধর্ম নেই সাংবিধানিকভাবে, সুতরাং এরা সেকুলার। এদেরকে আমি বলছি, আমরা বলছি আমাদের ক্যাটাগরিতে এরা সেকুলার স্টেট, অন্তত কনস্টিটিউশনালি। প্র্যাকটিক্যালি কি সেটা আমরা দেখবো একটু পরে। তারপর কনস্টিটিউশনালি বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দুটো দেশ আমরা এদেরকে বলেছি সিওডো সেকুলার। সিওডো মানে হচ্ছে ছদ্মবেশী। হ্যাঁ, কারণ হচ্ছে বাংলাদেশে একটা স্টেট রিলিজিয়ন আছে, ধর্ম ধর্ম রাষ্ট্রধর্ম আছে। শ্রীলঙ্কাতে রাষ্ট্রধর্ম নেই, কিন্তু ওদের সংবিধানের আর্টিকেল 9 অনুসারে ওদের ওখানে একটা মোস্ট ফেভারিট রিলিজিয়ন। হ্যাঁ, এটাকে তারা বলছে যে এই মোস্ট ফেভারিট রিলিজিয়ন, এটা তারা নাম দিয়েছে যে রাষ্ট্র এই বুদ্ধিজমকে স্পন্সর করবে এবং বুদ্ধ শাসনা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাবে। আবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট আবার বলছে আমরা সেকুলারও। হ্যাঁ, সুতরাং একটা রাষ্ট্র সেকুলার, আবার একটা ফেভারিট রিলিজিয়ন আছে অথবা একটা স্টেট রিলিজিয়ন আছে। এই দুটো রাষ্ট্রকে আমরা বলছি সিউডো সেকুলার। সুতরাং আমরা ভাগ করে নিই রিসার্চের পারপাসে। প্রথমে আসছে ভারত এবং নেপাল সেকুলার, অন্তত সাংবিধানিকভাবে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিউডো সেকুলার, অন্তত সাংবিধানিকভাবে। হ্যাঁ, সেকুলারিজমও সংবিধানে আছে, রাষ্ট্রধর্ম বা ফেভারিট রিলিজিয়নও আছে। পাকিস্তান নন সেকুলার, এখানে সেকুলারিজম নেই, এটা পিওর একটা ইসলামিক স্টেট। এখন আমরা এটাকে ক্যাটাগরাইজ করি, যে যদি পাকিস্তানের কথা বলি, আপনি দেখবেন আফগানিস্তানও কিন্তু ইসলামিক, মালদ্বীপ ইসলামিক। সুতরাং আফগানিস্তান মালদ্বীপের কোন কেস ল না পেলেও পাকিস্তানের কেস ল থেকে সম্ভবত আমরা এই 3টা দেশকে বুঝতে পারবো, অন্তত এক ক্যাটাগরিতে পড়ে। একইভাবে আমরা যদি শ্রীলঙ্কা সাথে মিলিয়ে দেখি, সেখানে মায়ানমার এবং ভুটান দুটোই কিন্তু বুদ্ধিস্ট স্টেট, এবং দুটোই কিন্তু তারা মানে সেকুলারিজমের, মায়ানমারে সেকুলারিজম নেই কিন্তু রিলিজিয়াস ফ্রিডমের গ্যারান্টি আছে। ভুটানে বুদ্ধিজমকে এস্টাবলিশ করা হয়েছে কিন্তু কিছুটা গ্যারান্টি আছে। সুতরাং আমরা এখান থেকে এই যে মায়ানমার, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই 4টা দেশের ভিতর আমরা দুটো নিলাম, দেখতে পেলাম যেখানে সেকুলারিজমের কথাও আছে কোনোভাবে টারে টুরে, আবার কি আছে এস্টাবলিশড রিলিজিয়নও আছে, এটাকে সিউডো সেকুলার বলছি। আর ভারত এবং নেপাল পিওরলি, অন্তত সাংবিধানিকভাবে তারা সেকুলার বলছে, যদি বা আদালত কি বলছে সেটা পরে দেখবো। সেখানে দেখা যাচ্ছে তারা রাষ্ট্রধর্ম রাখেনি। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে এই সিউডার, সেকুলার, সিউডো সেকুলার এবং নন সেকুলার, এই 3টা ক্যাটাগরির কোডগুলো আসলে কখন গিয়ে এক জায়গায় মিলে গিয়ে ওই 3 নম্বর এস্টাবলিশড রিলিজিয়ন মডেল, মানে এরা সফট সেকুলারিজমে নাই, হার্ড সেকুলারিজমে নাই, এরা এখন এস্টাবলিশড রিলিজিয়ন মডেলে চলে গিয়েছে। এটা আমাদের রিসার্চের আউটকাম, শেষে গিয়ে আমরা এটা বলছি। বাট জাহেদ যদি একটু আমাদেরকে এই নেপালের যদি একটু কথা একটু করে বলো, যে নেপালের সুপ্রিম কোর্ট সেখানে সেকুলারিজমকে, তার সাথে যদি আমরা ওদের হিন্দুইজমকে সামনে রাখি, তারা কিভাবে ভারসাম্য করেছে দুটোর ভিতর। জাহেদ। স্যার, স্যার জি স্যার, ধন্যবাদ স্যার। আপনি অনেক সুন্দর করে 3টা সেকুলারিজমের যে 3টা প্রিভেইলিং যে ধরন এখন আমাদের সাবকন্টিনেন্টে আছে সেটা বললেন। নেপালের ক্ষেত্রে যেটা হয়েছে স্যার, নেপাল 2015 সালের যে সংবিধান, 2015 সালের সংবিধানের সংবিধান অ্যাডপ্ট করার আগে পর্যন্ত একটু থেমে আসছে, তুমি তুমি মনে হয় ভিডিওটা অফ করে কথা বলতে পারবে। একটা হিন্দু রাষ্ট্র ছিল এবং রাইট, সেখানে রাজতন্ত্রটা রাষ্ট্রীয়ভাবে, আমাকে কি শোনা যাচ্ছে আমার অডিওটা? একদম পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। সেটা হচ্ছে স্যার, নেপালে রাজতন্ত্রের সাথে হিন্দু রিলিজিয়নের একটা ওতপ্রোত একটা সম্পর্ক আছে। রাজতন্ত্র, এটা আগে থেকে মনে করা হয় যে রাজতন্ত্র হচ্ছে যে রাজারা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, তার ফলে রাজতন্ত্রটাকে সেখানে আগে থেকে এস্টাবলিশ করা হয়েছে। এবং ইন্টারেস্টিং একটা বিষয়, যে আমরা যদি পরিসংখ্যান দেখি, নেপালের যে প্রধানমন্ত্রী যে তালিকা বা হচ্ছে রাষ্ট্রপতির যে তালিকা, ওখানে কিন্তু হিন্দু ছাড়া এখন পর্যন্ত কেউ মানে অন্য ধর্মের কোন ধরনের ওরকম কেউ ছিল না প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হিসেবে। তো তারা কিন্তু সোসাইটিতে সেটা অ্যাডপ্ট করেছে ফর অলমোস্ট 240 বছরের উপরে সেটা চালিয়ে গেছে। 2015 সালে এটা একটা
বিশেষ করে হচ্ছে নেপালে যে একটা সিভিল মুভমেন্টের বিশেষ করে 1990 এর পর থেকে যখন গ্রাজুয়ালি মানুষ ডেমোক্রেসির দিকে ধাবিত হয়, তখন তাদের মধ্যে ওই সেকুলারিজমের ধারণাটা আরো বেশি, বিশেষ করে ডেমোক্রেসির সাথে সাথে আরো বেশি ইনবিল্ড হয় এবং সোসাইটিতে মানুষ চাই হচ্ছে সেকুলার হোক রাষ্ট্রটা। এটার ধারাবাহিকতায় 15 সালে তারা সেকুলারিজমকে অ্যাডপ্ট করে, এবং সেকুলারিজমকে অ্যাডপ্ট করার পরে বা এর আগেও আমি যদি ভুল না করে থাকি 1987 সালের বেশ কয়েকটা কেস ল বা 1996 সালেও একটা কেস ল ছিল, যেখানে হচ্ছে নেপালের সুপ্রিম কোর্ট নেপালকে একটা সেকুলার রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তখনও যদিও নেপালের সংবিধানে কোনো ধরনের সেকুলারিজম এরিয়া ছিল না। তারা যেটা মিন করেছে সেটা হচ্ছে আম, অনেকটা বাংলাদেশের যে মডেলের কথা বললেন, যে মোস্ট ফেভার্ড রিলিজিয়ন, সেই কনসেপ্টটাকে তারা মিন করেছে জুডিশিয়ারি, যে তারা যে অন্যান্য ধর্মের যে ফ্রিডমটা তারা সেটা নিশ্চিত করবে। এখন খুবই উল্লেখযোগ্য একটা কেস এখানে, একটা কুমারী কেস নামের কেস আছে নেপালে, খুবই বিখ্যাত একটা সেকুলারিজমের জন্য কেস। এই কেসটাতে সুপ্রিম কোর্ট মূলত, ছোট করে যদি আমি বলি, একটা প্রথা আছে এখনো পর্যন্ত নেপালে, সেটা হচ্ছে স্যার ওখানে কুমারী সিলেক্ট করা হয় প্রত্যেক বছরের জন্য, এবং ওই কুমারী হচ্ছে তার প্রাপ্তবয়স্ক পিউবার্টি অর্জন করা পর্যন্ত তাকে কুমারী হিসেবে ঘোষণা করা হয়। কুমারী হিসেবে তার জন্য একটা কুমারী প্যালেস আছে, সেখানে রাখা হয় এবং তাকে লিভিং গডেস হিসেবে তাকে আম, ইয়া করা হয়, পূজা দেওয়া হয়। এখন এই যে প্রথাটা, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এটা হচ্ছে কাঠমান্ডু ভ্যালির একটা নাওয়ার কমিউনিটি নামের একটা কমিউনিটি আছে, তাদের প্রিভেইলিং একটা হিন্দু মূলত রিলিজিয়নের দিক দিয়ে একটা প্রথা। তো এই প্রথাটাকে সুপ্রিম কোর্ট কিন্তু খুবই টেকনিক্যালি প্রিভেইল করেছে। যে প্রিভেইল করেছে বলতে এভাবে, যে এটা হচ্ছে হিন্দুইজমের যেহেতু খুবই পুরাতন একটা প্রথা, এই প্রথাটাকে ওরা সুপ্রিম কোর্ট বলছে যে এটা হচ্ছে নেপাল কালচারের সাথে ওতপ্রোত একটা অংশ। তাহলে নেপালের কালচারকে যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু সেটা সম্ভব না। নেপালের কালচারটাকে সুপ্রিম কোর্ট বাদ দিতে পারবে না। এখন অটোমেটিক্যালি কালচারের সাথে তাহলে হিন্দুইজমটা চলে আসছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কালচার যখন সুপ্রিম কোর্ট যখন প্রিভেইল করতে যাচ্ছে, তখন কালচারের সাথে হিন্দুইজমটা চলে আসছে, এবং তখন গিয়ে স্যার আপনি আনমিউট আছেন বলতেন। হ্যাঁ জাহেদ, এখানে আমি একটু তোমাকে সাপ্লিমেন্ট করি। এটা বিষয়টা হচ্ছে এরকম যে নেপালে তো আমরা 2010 বা 15 পরে 10-এর ইন্টারিম কনস্টিটিউশন এবং 15-এর ইন্টারিম কনস্টিটিউশনের পরে তারা হিন্দুইজমকে রাষ্ট্রধর্ম হিসেবে আর বলেনি, তারা সেকুলারিজমের কথা বলেছে। কিন্তু এই কুমারী মামলায় যখন চ্যালেঞ্জটা করা হলো একটা কুমারী প্রথা, একজন কুমারীকে পূজা দেওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয় প্রণোদনায় তাকে সম্মান জানানো এবং রাষ্ট্রীয় উৎসব অনুষ্ঠানে তাকে সামনে নিয়ে আসা, তাকে রাষ্ট্রীয় খরচ ভরণ পোষণে লালন পালন, এই প্রতিষ্ঠানটিকে, এই প্রথাটিকে লালন পালনের ব্যাপারে যখন কেসটা আসছে, তখন আসলে নেপালি সুপ্রিম কোর্টের কাছে চ্যালেঞ্জ ছিল যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাষ্ট্রীয় অর্থ এবং রাষ্ট্রীয় তহবিল এবং রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে একটি নির্দিষ্ট ধর্মের একটি প্রথাকে, একটি ধর্মীয় আচরণকে স্পন্সর করা যায় কিনা। তো সেই প্রসঙ্গে আসলে চ্যালেঞ্জটা ওরকম ছিল না, চ্যালেঞ্জটা সরাসরি প্রথাকে চ্যালেঞ্জ করেনি, তারা বলেছে যে কুমারীদেরকে এটা সংস্কার করেন, কুমারীদেরকে তো কোনো অধিকার দেওয়া হয় না, শিক্ষা দীক্ষা দেওয়া হয় না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা ঘরে আটকা রাখা হয় পূজা দেওয়ার জন্য, এটা তাদের মানবাধিকারের লঙ্ঘন। তো কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে কুমারী প্রথাটা চলবে, এবং কুমারী প্রথাটার উপর রাষ্ট্রের যে স্পন্সরশিপ, যে রাষ্ট্রের অংশগ্রহণ এখানে, সেটা একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে নেপালের, এটা চলবে। সুতরাং সেকুলার নেপালের ভিতরে একটি নির্দিষ্ট ধর্মীয় উৎসব বা ধর্মীয় গোষ্ঠী বা প্রথা বা প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় প্রণোদনা দেওয়া, এটাকে কিন্তু নেপালি সুপ্রিম কোর্ট বলেছে ইট ইজ পার্ট অফ দ্য নেপালিজ কালচার এন্ড হেরিটেজ। আমরা একটু পরে যখন ইন্ডিয়া নিয়ে কথা বলবো, তখন দেখবো ইন্ডিয়ান সুপ্রিম কোর্টও ঠিক এই কাজটা করেছে। যখন হিন্দুইজমের কথা আসে, হিন্দুত্ববাদের কথা আসে, 1996 সালের একটা মামলা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ভারত সেকুলার রাষ্ট্র বুঝলাম, কিন্তু হিন্দুইজম বা হিন্দুত্ব এটা ভারতের অভিন্ন জাতীয়তাবাদী পরিচয়। সুতরাং কেউ হিন্দুত্ববাদী রাজনীতি করলে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাইলে ভারতের সেকুলারিজম নষ্ট হবে না। এই কনসেপ্টটা এখানে মিলে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই কুমারী মামলায় নেপালের সুপ্রিম কোর্ট কিন্তু এই প্রথাটিকে, কুমারী পুজোর প্রথাটিকে, এটিকে ধর্মের চেয়েও সংস্কৃতি হিসেবে বড় করে দেখেছে, এবং এটাকে সংস্কৃতি হিসেবে দেখার কারণে সেকুলারিজমের এই জায়গায় একটি, আমরা এটাকে বলছি ডমিনেন্ট রিলিজিয়াস বিলিফ। কারণ একটা মানে
যেটি মেজরিটি রিলিজিয়াস বিলিফ, সেটিকে যদি আমি ধর্মের চেয়েও কালচার বা সংস্কৃতির অংশ হিসেবে বেশি দেখি, তাহলে অটোমেটিক এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই ঘটনাটা কুমারী পূজার মামলায় ঘটেছে। এবং আরেকটা মামলা, জাহেদ তুমি যদি এটা নিয়ে একটু কথা বলো, সেটা ছিল যে তোমার ওই পশুপতিনাথ মামলা। স্যার জি স্যার। স্যার এখানে স্যার স্যার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্লিজ তুমি কথা বলো। ভিডিও নিয়ে একটু অসুবিধা হলেও তুমি যখন পারো অন করবা, নইলে অফ করে দিও। তুমি কথা বলে যাও। আচ্ছা, আমরা জি রেকর্ডিং স্যার। আছি। কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার জি স্যার, আরেকটা মামলা এখানে স্যার, আম নেপালে স্যার বিখ্যাত একটা আ মন্দির, সেটা হচ্ছে আ আমি ঠিক স্পেলিংটা আমি করতে পারছি না। এই পশুপতিনাথ মন্দির। জি, পশুপতিনাথ, রাইট, রাইট। পশুপতিনাথ মন্দির। এই মন্দিরের যে প্রথা, প্রাচীনকাল থেকে যে প্রথা, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান যারা আ ওখানে ছিল, পূজারী। আ ধর্ম 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 মূলত হচ্ছে ওখানের পূজারী। হুম, তো সাউথ ইন্ডিয়া থেকেই মূলত সাউথ ইন্ডিয়ান যারা মানুষ, ওখান থেকেই সেখানের জন্য পুরোহিত নিয়োগ করা হতো ওই এক্সাক্টলি। মন্দিরটাতে। তো ওই পুরোহিতটা আ যখন এই করে নেপাল যখন এসে, যখন তারা সেকুলার রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, এরপরে গিয়ে তারা সেটা প্রথাটা চেঞ্জ করে এবং ম্যানেজমেন্টটাতেও একটা পরিবর্তন আনে। এবং তারা নেপালের নিজস্ব, নেপালের আ আ থেকেই নেপালের সিটিজেনকেই সেখানে নিয়োগ দেয় পুরোহিত হিসেবে। ওইটাকে চ্যালেঞ্জ করা হয় এবং চ্যালেঞ্জ করার পরে সুপ্রিম কোর্ট এখানেও একটা আ ইন্টারেস্টিং একটা নিয়েছে, স্ট্যান্ড নিয়েছে। সেটা হচ্ছে স্যার, তুমি বারবার মিউট আনমিউট হয়ে যাচ্ছ। তুমি আনমিউট করে কথা বলো। শোনা যাচ্ছে। ওকে। জাহেদ, তুমি যখন কানেকশনে আসবা, তখন তুমি আমাকে এটা একটু মেসেজ দিয়ে জানিও। আমি ইন দ্য মিনটাইম পশুপতিনাথ সম্পর্কে একটু আলাপ করে যাই। কেমন? সুতরাং এখানে যেটা হয়েছে পশুপতিনাথ মামলার যে মামলা, সেটা হচ্ছে এই মামলাটিতে পূজারীগুলো, যে পুরোহিত, তাদেরকে ইন্ডিয়া থেকে নিয়োগ দিতে হতো, দেওয়া হতো শত বছর ধরে। নেপালের মাওবাদী সরকার ক্ষমতায় এসে তারা করলো কি, না, বলল যে আমরা নেপালি পূজারী নিয়োগ দেব। তো এটা নিয়ে কোর্টে যখন চ্যালেঞ্জ করা হলো, কোর্ট বলল যে না, এটা ধর্মীয় স্বাধীনতার বিষয়, এখানে রাষ্ট্র, সেকুলার একটা রাষ্ট্রে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা যায় না। ঠিক একই মামলায় আরেকটা বৈপরীত্যপূর্ণ যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে এরকম, যে ওখানে বলা হলো যে ওই পশুপতিনাথ মন্দিরের আশেপাশের যে ডেভেলপমেন্ট ট্রাস্ট, মন্দির ব্যবস্থাপনা এবং মন্দিরে যে মানুষ ওই দক্ষিণা দেয়, এগুলো রাষ্ট্রীয় তহবিলের ব্যবস্থাপনা, এগুলো যখন করা হলো, তখন নেপালি সুপ্রিম কোর্ট বলল যে না, এটা ধর্মীয় প্রতিষ্ঠান হলেও এটার প্রশাসনিক ব্যবস্থাপনার উপর রাষ্ট্রের হস্তক্ষেপ থাকতে পারে। সুতরাং পশুপতিনাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের মাধ্যমে রাষ্ট্র যে এখানে সংস্কার ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা হাতে নিয়েছে, এটা রাইট। তাহলে আমরা কি দেখলাম? একটা কুমারী মামলায় দেখছি আর একটা পশুপতিনাথ মামলায় দেখছি যে নেপালি সেকুলারিজমটা পিওর সেকুলারিজম ইন দ্য সেন্স অফ সেপারেশন অফ স্টেট ফ্রম দ্য রিলিজিয়ন, এরকম না। হ্যাঁ, নেপালি সুপ্রিম কোর্ট কিন্তু তারা অফিসিয়ালি বলেছে আমরা ইন্ডিয়ান মডেলটা পছন্দ করি। সেখানে যেটা হচ্ছে ইয়াস, রিলিজিয়াস মডেল, সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলিজিয়ন, ডমিন্যান্ট রিলিজিয়ন পার্টিকুলারলি, এটাকে কালচারাল এডিফিস হিসেবে স্বীকার করার একটা সুযোগ রেখে দিয়েছে। আর একটা হচ্ছে রাষ্ট্র ধর্মীয় ব্যবস্থাপনায় হস্তক্ষেপ বা স্পন্সর করার ব্যবস্থা যেমন রেখেছে, আবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনায় রাষ্ট্রের অংশগ্রহণ, পাবলিক, এই যে পশুপতি ডেভেলপমেন্ট ট্রাস্টের সিদ্ধান্তের মাধ্যমে তারা এটা করেছে। সুতরাং আমরা নেপাল নিয়ে বেশি কথা না বলি, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা যেটা নেপাল থেকে বুঝলাম, সেটা হচ্ছে এখানে ডমিনেন্ট রিলিজিয়নকে সেকুলারিজমের নাম দিয়ে আসলে তারা পৃথক করতে চায়নি। আরো একটা মামলা এখানে আছে, একটু বলতে পারি, সেটা হচ্ছে নেপালে এন্টি কনভার্সন ল একটা আছে, সেটা নিয়ে একটা মামলা আছে এই খ্রিস্টান মিশনারিদের ব্যাপারে। সেখানে নেপালি সুপ্রিম কোর্ট, আমরা আমাদের আর্টিকেল ওটা লিখেছি, সেখানে তারা বলেছে যে রিলিজিয়াস প্রিচিং, মানে মাইনরিটির রাইট টু প্রিচ দেয়ার রিলিজিয়ন, দ্যাট মাস্ট নট হার্ট দ্য ডমিনেন্ট রিলিজিয়ন। তারা এটা মেজরিটির ধর্ম, যে মানুষ ধর্ম কনভার্ট করে ফেলা হবে, হিন্দুকে খ্রিস্টান বানিয়ে ফেলা হবে, এরকম আরেকজনকে, এটা করা যাবে না। তাই এই কাজটা করতে গিয়ে নেপালি সুপ্রিম কোর্ট একই কাজই করেছে, সেটা হচ্ছে মেজরিটির ধর্মীয় সুরক্ষা নিশ্চিত করার জন্য মাইনরিটির ধর্মীয় ফ্রিডমকে তারা এটা সাপ্রেস করার একটা চেষ্টা সেখানে আছে। সুতরাং নেপাল সেকুলার রাষ্ট্র হতে পারে, কিন্তু নেপালি সুপ্রিম কোর্টের জুরিসপ্রুডেন্স বলছে এই সেকুলারিজম সফট সেকুলারিজমও না, এই সেকুলারিজম
ফ্রান্সের মতো হার্ড সেকুলারিজমও না, এই সেকুলারিজম মূলত এস্টাবলিশড রিলিজিয়ন মডেল, যেখানে হিন্দুইজমকে প্রিডোমিনেন্ট রিলিজিয়াস বিলিফ হিসাবে পলিটিক্যাল এবং কনস্টিটিউশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং স্ট্যাটিউটরি অ্যাফেয়ার্সে এটাকে স্পেশাল মর্যাদা দিয়েই তারা সেকুলারিজমের কথা বলেছে। এ পর্যায়ে আমি একটু ভারতের দিকে যাচ্ছি। ভারত, জাহেদ যদি একটা দুটো কথা একটু বলো ভারত সম্পর্কে। জি স্যার। স্যার, ভারতে স্যার সাংবিধানিকভাবে ভারত তো সেকুলার রাষ্ট্র, সংবিধানে আছে। কিন্তু আমরা যদি পলিটিক্যাল কালচার বা অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে এগুলোর কথা বাদও দেই, তাহলে জুডিশিয়ারির যে অ্যাপ্রোচ সেকুলারিজমের প্রতি, এটা কিন্তু একটা মিক্সড। এটা তারা সবসময় একই স্ট্যান্ডটা নেয়নি। যে রাইট, বিভিন্ন সময় পারফেক্ট ইউর। বিভিন্ন রকমের স্ট্যান্ড ছিল তাদের। অনেক সময় তারা চেষ্টা করেছে যে মাইনরিটি রাইটস কে আম কিছু ক্ষেত্রে প্রায়োরিটাইজ করার জন্য। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যেমন আমরা বাবরি মসজিদ কেসের ক্ষেত্রেও দেখেছি যে বেশ যে ইন্টারপ্রিটেশনটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে, ওই ইন্টারপ্রিটেশনটা কিন্তু সবসময় একটা ইঙ্গিত করছিল যে এক ডমিন্যান্ট যে রিলিজিয়ন, ওই ডমিন্যান্ট রিলিজিয়নটাকে আম ইয়া করার, আম যে হিসেবে দেখানোর, যে তাদের কালচারের পার্ট হিসেবে দেখানোর, সেখানের আদি ধর্ম হিসেবে দেখানোর। তো এটা একটা প্রবণতা আ ছিল, যেটা অটোমেটিক্যালি কিন্তু সুপ্রিম কোর্ট যখন কোন ধর্মকে বলে যে এভাবে বলে হচ্ছে আম যে এটা হচ্ছে ডমিন্যান্ট রিলিজিয়ন, এটা হচ্ছে ইন্ডিয়ার কালচারের পার্ট। তখন কিন্তু অটোমেটিক্যালি অন্য যে মাইনরিটি ধর্মগুলো আছে, তারা কিন্তু একটা মোস্ট ফেভারড যে কনসেপ্টটার কথা আমরা আলোচনা করছি, সেটার পজিশনে চলে যাই। তো হ্যাঁ, জাহেদ, এ এই জায়গা থেকে আমি একটু পিক করি। তুমি মূল মেসেজটা দিয়ে ফেলেছো। আমি দর্শকদের সুবিধার্থে একটু দুটো তিনটা কেসের কথা একটু বললে এই ট্রেন্ডটা জাহেদ যেটা বলছে যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের অবস্থান কিভাবে পাল্টেছে বিভিন্ন সময়। একটা উদাহরণ দিতে পারি যে 1976 সালে ইন্দিরা গান্ধীর সময়ে তারা সেকুলারিজম শব্দটা সংবিধানে এনেছে। অবশ্য 1950 সাল থেকেই তাদের সংবিধানটা সেকুলার বলে জওহরলাল নেহেরু এবং কংগ্রেস, এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা। এটা খুব স্ট্রংলি বিলিভ করা হতো ইন্ডিয়া ইজ অলওয়েজ এ সেকুলার স্টেট। 1976 সালে তারা সাংবিধানিকভাবে শব্দটা অন্তর্ভুক্ত করেছে, বাট ইট ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং ইট ওয়াজ বিলিভড দ্যাট ইট ওয়াজ এ সেকুলার স্টেট। এবং এটার একটা নজির আমরা দেখতে পাই 1996 সালে, এই 91 এর পরে যখন আপনারা জানেন বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, তখন কেন্দ্রীয় সরকার নরসিংহ রাওয়ের সরকার ক্ষমতায় ছিল। তারা 4টি প্রদেশে 4টি বিজেপি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে তারা সেখানে কেন্দ্রের শাসন জারি করে। এটাকে যখন চ্যালেঞ্জ করা হলো সেই বিখ্যাত মামলা এসআর বনমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সে মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলল ইন্ডিয়া একটা পিওরলি সেকুলার স্টেট, এখানে নন সেকুলার রিলিজিয়াস সেক্টেরিয়ান পলিটিক্স চলবে না। সুতরাং কেন্দ্র যে বিজেপি সরকারকে সাম্প্রদায়িক সরকারকে বহিষ্কার করেছে, ইট ইজ রাইট। এই সাম্প্রদায়িক সরকার এটা 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 সংবিধানের সেকুলারিজমের সাথে যায় না। তাহলে আমরা যদি বনমাই মামলাটা দেখি তাহলে মনে হবে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট পিওর অ্যাবসলিউট সেকুলারিজমে বিশ্বাস করে। ধর্মভিত্তিক রাজনীতির প্রতি তাদের এটা বিতৃষ্ণা আছে। তারা ইন্ডিয়ান সেকুলারিজমকে বলেছে নো, নো রিলিজিয়ন। এবং এটার একটা উদাহরণ আমরা আমাদের মামলায় দিয়েছি একজন মুসলিম প্রার্থী কাজী কামাল উদ্দিন নাকি না জাহির উদ্দিন বাবা সামওয়ান, আমি পুরো মামলার ইয়াটা এখানে রেফারেন্সটা দিতে পারছি না, আমি দুঃখিত। এই মামলায় একজন মুসলিম প্রার্থীর নির্বাচিত হওয়ার পর ওনার প্রার্থীতা বাতিল করা হয়েছিল এই জন্য যে উনি ওনার ধর্মীয় নির্বাচনী, জহিরুদ্দিন মামলা, ইয়াস, নির্বাচনী প্রচারণায়, থ্যাংক ইউ জাহেদ, নির্বাচনী প্রচারণায় ধর্মীয় প্রপাগান্ডা এবং উন্মাদনা ছড়িয়ে ওনার প্রতিদ্বন্দ্বীকে হেনস্থা করে উনি নির্বাচিত হয়েছেন। সুতরাং ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে এটা হতে পারে না। দেখেন, এটা যদি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের অরিজিনাল পজিশন হয়, আমরা যদি এর পরে একটু চলে আসি, যখন বিজেপির উত্থান হয়ে গেল 90 এর মাঝামাঝি দশকে, তখন একই অভিযোগ মিস্টার জহিরুদ্দিনকে যেমন তার ক্ষমতা থেকে অনির্বাচিত ঘোষণা করা হয়েছে, ঠিক একই অভিযোগে কিন্তু বিজেপির সবকটা নেতাকে অনির্বাচিত ঘোষণা করার সুযোগ 1976 সালে 96 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ছিল। তারা কিন্তু সেটা করেনি। সেখানে 7টা মামলা ছিল বিজেপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। আপনারা ধর্মীয় উগ্রবাদী প্রচারণা চালাচ্ছেন এবং আপনারা রিলিজিয়াস ইনটলারেন্স কে পলিটিক্যাল রেথরিক হিসেবে ব্যবহার করছেন, এজেন্ডা হিসেবে, এটা অ্যাকসেপ্ট করা যায় না। ঠিক এই মামলায় কিন্তু এসে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যেটা করলো সেটা হচ্ছে তারা বলল হিন্দুত্ববাদ এটা কোনো ধর্মীয় জিনিস নয়, এটা সাংস্কৃতিক জিনিস, অভিন্ন ভারতীয় জাতীয়তাবাদের জন্য হিন্দুত্ববাদের প্রচারণা করতেই পারে। সুতরাং একটা মামলা, জহিরুদ্দিন মামলায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একজন মুসলিম প্রার্থী, ওনার প্রার্থীটা বাতিল, আর অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রার্থীটা এটা পরিষ্কার বহাল। হ্যাঁ, এবং এটাকে তারা তখন সেকুলারিজমের ব্যাখ্যাটা দিল। এবার তারা সেকুলারিজমকে বনমাই মামলার মতো করে বললো না, এবার তারা বললো ইন্ডিয়ান সেকুলারিজম ইজ এ কনসেপ্ট অফ টলারেন্স। টলারেন্স কেন? হিন্দুত্ববাদের ভিতরেও অন্যান্য ধর্মের প্রতি টলারেন্স বা সহনশীলতা আছে, এটা সহনশীলতার বার্তা। এটার মাধ্যমে এই নয় যে হিন্দুত্ববাদ বা হিন্দু মেজরিটির যে ধর্ম সেটাকে রাষ্ট্র এন্ডোর্স করবে না, এমনটি না।
সুতরাং দেখা যাচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট স্ট্রিক্ট সেকুলারিজম থেকে তারা কিন্তু আস্তে করে সফট সেকুলারিজম যদি বলি এস্টাবলিশড রিলিজিয়ন মডেলে তারা চলে আসছে, যেখানে হিন্দুত্ববাদকে সেকুলারিজম আছে বলা হচ্ছে, সেটা হিন্দুত্ববাদের ভিতরেই সেকুলারিজম বা সহ্য করা বা টলারেট করা এটার প্রবণতা আছে, স্বীকৃতি আছে, এই জন্য আমরা টলারেট করবো অন্য ধর্মকে। কিন্তু রাষ্ট্রের মূল ধর্মীয় বা সাংস্কৃতিক চেতনা হিসেবে হিন্দুত্ববাদকে কিন্তু 1996 সালের এই মামলাগুলো দিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করে। একটা পরিবর্তন সেখান থেকে চলে আসলো। আরেকটা পরিবর্তন জাহেদ যেটা বলছে সেখানে তিনটা পরিবর্তন আছে। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, এটা নিয়ে ইন্ডিয়ান স্কলাররা, আমরা আমাদের আর্টিকেলেও তাদেরকে রেফার করেছি, প্রচুর পরিমাণে স্কলার দেশে বিদেশে, তারা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন এবং যথেষ্ট উদ্বিগ্ন। সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা জুরিসপ্রুডেন্স, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল প্র্যাকটিস জুরিসপ্রুডেন্স। তারা বলছে যে মাইনরিটির বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে যখন প্রশ্ন আসে, তখন যেমন ধরেন আপনি মুসলমানরা গরু কোরবানি দিতে পারবে কিনা, একটা মামলায় বলা হলো যে না, গরু কোরবানি দেওয়াটা মুসলমানদের জন্য এসেনশিয়াল প্র্যাকটিস না। আবার আরেকটা মামলায় যখন বাবরি মসজিদের জায়গাটা অধিগ্রহণ করা হলো, তখন তারা যখন মামলা করলো, তারা বললো যে এটা আমাদের জায়গাটা, আমাদেরকে ফেরত দেন। তখন বললো নামাজ তোমাদের জন্য, মসজিদ তোমাদের জন্য এসেনশিয়াল জিনিস না। হ্যাঁ, তারপরে শিরুর মঠ নামের একটা মামলা আছে, একটা একটা সংখ্যালঘু সম্প্রদায়, এটা মুসলমান না, অন্য সম্প্রদায়ের, তাদের একটা মন্দির নিয়ে মেজরিটি একটা আপত্তি দিয়েছে। সেখানেও তারা বলেছে তোমাদের মন্দিরে এভাবে এই চর্চাটা করাটা এটা এসেনশিয়াল ডক্ট্রিন না, এসেনশিয়াল প্র্যাকটিস না, গুরুত্বপূর্ণ না তোমাদের ধর্মের ভিতরে, এটা ছাড়াও তোমাদের ধর্ম হতে পারে। সুতরাং এই প্রবণতা এসেনশিয়াল প্র্যাকটিস ডক্ট্রিনের কারণে অনেক ইন্ডিয়ান স্কলার এটা তারা খুব জোরে সোরে বলছেন যে এটার মাধ্যমে মাইনরিটি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদের রিলিজিয়াস ফ্রিডম এবং ফ্রি এক্সারসাইজ অফ রিলিজিয়ন এবং নন ডিসক্রিমিনেশন এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বিকজ আপনি যখন সেকুলারিজমকে হিন্দুত্ববাদের একটা দান হিসাবে দেখবেন, এবং তখন ওই মাইনরিটি যারা আছে তারা কি চর্চা করতে পারবে আর কি চর্চা করতে পারবে না সেটাও ডিপেন্ড করবে হিন্দুত্ববাদ আপনাকে কতদূর টলারেট করে তার উপর। সুতরাং এটাকে কনস্টিটিউশনালিজম সেকুলারিজম না বলে এখন এসেনশিয়ালি বাবরি মসজিদ মামলা রায়ের পরে তো এখন এটা জোরে সোরে বলা হচ্ছে। আরো কিছু মামলার রেফারেন্স আমরা আমাদের আর্টিকেলে দিয়েছি, সেটা হচ্ছে মুসলমানদের শিক্ষা সংক্রান্ত অধিকার বা শিখ সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত অধিকার, অন্যান্য সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে ভারতের সংবিধানে একটা স্পষ্ট তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান করা, নিজস্ব দ্বারাই শিক্ষা দেওয়ার অধিকার আছে। কিন্তু দেখা গেছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত অধিকারের ব্যাপারে ভারতীয় সুপ্রিম কোর্টের অবস্থান খুব রিজিড এবং এটার উপর কেন্দ্র বা মূল সরকারের রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগটা বেশি রাখা হয়েছে। এবং এই জন্য আমরা নেপাল এবং ভারতকে এক জায়গায় নিয়ে আসলে যদি দেখি, মূলত যেটা আসছে সেটা হচ্ছে দুটো রাষ্ট্রই কনস্টিটিউশনালি সেকুলার, দুটো রাষ্ট্রতেই কোনো অফিসিয়াল রিলিজিয়ন নেই, বাট স্টিল জুরিসপ্রুডেন্স বলছে ওখানে একটা এস্টাবলিশড রিলিজিয়ন আছে। মেজরিটি রিলিজিয়নকে এস্টাবলিশ করে মাইনরিটি কি পাবে না পাবে, কদ্দুর অধিকার পাবে না পাবে, সেটা ডিপেন্ড করবে হাউ ফার মেজরিটি ইজ উইলিং টু অ্যাকচুয়ালি কনসিড, তাই না? আচ্ছা, আমরা ভারত এবং নেপাল শেষ করলাম, এবারে আমরা চলে যাব দ্বিতীয় ক্যাটাগরি আমাদের আলোচনার, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই দুটো দেশকে আমরা বলছি সিউডো সেকুলার। মানে হচ্ছে এরা সংবিধানে সেকুলারিজম আছে, বা নেপালের শ্রীলঙ্কার ক্ষেত্রে কোড সেকুলার বলছে এটাকে, বাট একই সাথে রাষ্ট্রের ভিতরে বা সংবিধানের ভিতরে রাষ্ট্রধর্ম বাংলাদেশে ইসলাম, আর শ্রীলঙ্কায় এই বুদ্ধিজমকে মোস্ট আর্টিকেল 9 মোস্ট ফেভার্ড রিলিজিয়ন হিসেবে স্বীকার করা হয়েছে। জাহেদ, তুমি যদি শ্রীলঙ্কা সম্পর্কে একটু বলো। জি স্যার। স্যার, শ্রীলঙ্কার বিষয়টাও বেশ ইন্টারেস্টিং, অনেকটা নেপালের সাথে কিছুটা সিমিলারিটি আছে, বিকজ শ্রীলঙ্কাতেও কিন্তু অনেক বছর ধরে তাদের ইয়াটা চলেছে, ওই যে বিশেষ করে মাওবাদী বিদ্রোহীদের সাথে সরকারের যে একটা সিভিল ওয়ার, এটি অনেক বছর ধরে চলে। সম্ভবত তামিলদের কথা বলছো, তামিলদের সাথে। সরি জি স্যার, হ্যাঁ হ্যাঁ, তামিলদের সাথে। তো ওখানে যে ইয়াটা ছিল স্যার, এইটার ফলে এখানেও একটা জনগণের সাথে জনগণের ডিমান্ডটা কিন্তু ডিভাইডেড ছিল অলওয়েজ। তো শ্রীলঙ্কাতেও শ্রীলঙ্কা রাষ্ট্র হিসেবে বৌদ্ধ ধর্মটাকে এন্ডোর্স করে সরাসরি, সরাসরি হচ্ছে সংবিধানে এন্ডোর্স করে, এবং তারা সেখানে একটা মোস্ট ফেভার যে কনসেপ্টটা সেটাকে হচ্ছে কনস্টিটিউশনালি স্টাবলিশ করেছে, যে বৌদ্ধ ধর্মটাকে এবং বৌদ্ধ শাসনাকে তারা ফেভার করবে। এই ক্ষেত্রে স্যার নেপালের পরিবর্তনটা স্যার অনেকটা নেপালের সাথে শ্রীলঙ্কার পরিবর্তনটা কাছাকাছি সময়ে হয়েছে, যে নেপালের পরিবর্তনটার সাথে এটা শ্রীলঙ্কার একটা অনেকটা সিমিলারিটি আছে। শ্রীলঙ্কাতে যেটা হয়েছে স্যার, যে তারা করেছে যে তাদের সেকুলারিজমটা থাকার পরেও তারা কিন্তু ওই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে পূজা থেকে শুরু করে বা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় ভাবে হচ্ছে প্রণোদনা দেয়
বৌদ্ধের যে ইয়াগুলো আছে, মূর্তি বা এরকম যেগুলা স্মারক জাহেদ, জায়গা আছে এটা এগুলোকে এটা তোমার তোমার এখান প্রণোদনা থেকে দেয়া। তোমার এখান থেকে আমি একটু পিক করি। হ্যাঁ, শ্রীলঙ্কার জি স্যার। সংবিধানে এটা আছে যে আর্টিকেল 9-এ তারা মোস্ট ফেভার্ড রিলিজিয়ন হিসেবে তারা বুদ্ধিজমকে স্বীকার করেছে। কিন্তু শ্রীলঙ্কার সংবিধানে আরো দুটো আর্টিকেল আছে, একটা 10 এবং একটা 14। 10 এবং 14 এর মূল বক্তব্য হচ্ছে মাইনরিটি রিলিজিয়াস কমিউনিটি যারা, তাদের রিলিজিয়াস ফ্রিডম এবং ইকুয়াল ট্রিটমেন্ট এবং নন ডিসক্রিমিনেশন এটা এনশিওর করা হবে। তো আমাদের রিসার্চে আসলে আমরা দুজন যেটা দেখার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই সেকশন আর্টিকেল 9-এ যেভাবে বুদ্ধিজমকে মেজর মোস্ট ফেভার্ড বললো, এর সাথে আর্টিকেল 10 এবং 14-এ যে মাইনরিটি রিলিজিয়াস ফ্রিডম বা গ্যারান্টিটা দেওয়া হলো সেটার সমন্বয় শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট কিভাবে করছে। এবং আমরা সেখানে দেখতে পেয়েছি, যখনই আমাদের রিসার্চে আমরা দেখতে পেয়েছি যখনই কোনো মাইনরিটি রিলিজিয়াস রাইটের প্রশ্নটি আসে আর্টিকেল 10 এবং আর্টিকেল 14-এর আওতায়, শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট এই রাইটগুলোকে লিমিটেড ওয়েতে পড়ে, মানে এগুলোকে সংক্ষিপ্ত, এগুলোকে খুব সাপ্রেসড ওয়েতে পড়ে, মানে এগুলো খুব মানে কম জোর দিয়ে অথবা এগুলোকে এক্সপান্ড করতে চায় না। এগুলোকে আমি বাংলায় বলতে পারলে সুবিধা হতো, আসলে শব্দটা হচ্ছে এগুলোকে বিস্তৃত আকারে পড়তে চায় না। একটা উদাহরণ হচ্ছে যে জায়েদ, হয়তো তুমি হয়তো এটা জানো যে ওই একটা মামলা আছে মসজিদের মাইকের মামলা। হ্যাঁ, লাউড স্পিকার কেস তারা বলে থাকে, যে একটা মসজিদে এলাকাবাসী অভিযোগ দিচ্ছে যে জি মসজিদে স্যার। মাইকে আজান দিতে পারবে না, কারণ এতে মাইকের শব্দে আমাদের শব্দ দূষণ হয়। তো এটা পিওর একটা রিলিজিয়াস গ্রাউন্ডে এই যে প্রশ্নটি হচ্ছে শ্রীলঙ্কান সুপ্রিম কোর্টের কাছে মুসলমান সম্প্রদায় ওই এলাকায় তারা মাইকে আজান দিতে পারবে কিনা। তো তারা সেখানে সিদ্ধান্ত দিচ্ছে যে না, মাইকে আজান দেওয়াটা এটা শব্দ দূষণের বিষয়, এটাতে অন্যের অসুবিধা হয়। এবং বুদ্ধ ধর্মের একটা উদ্ধৃতি দিয়ে তারা বলছেন প্রার্থনা করবেন খুব নীরবে, নীরব প্রার্থনাই ভালো, অন্যের কানে যে শুনতে চায় না তার কানে এটা ঢোকানোর দরকার নেই। সুতরাং এই জিনিসটা আমরা একটু মিল দেখতে পাই, এটা নিয়ে সমালোচনা করেছেন ইন্ডিয়ান শ্রীলঙ্কান স্কলাররাও এবং অন্যান্যরাও। সেটা হচ্ছে মসজিদের মাইকে যদি 5 বার আজান দেওয়া হয়, এই পরিমাণ শব্দ দূষণ, এটা তো আর না গান বাজনা হয় না, মিউজিক হয় না, এনিওয়ে তারপরে যদি কমিউনিটির অসুবিধা থাকে, সেক্ষেত্রে শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট হয়তো বলতে পারতো খুব ভোরবেলা যারা ঘুমাই তাদের জন্য এটা অসুবিধা হয়, এরকম লিমিট কোনোভাবে এটা, বা শব্দ কদ্দূর যেতে পারবে, সাউন্ড এরিয়া কদ্দূর, ওটা কিছু না বলে তারা স্ট্রেট বললো আপনারা মাইকে আজান দিতে পারবেন না। এবং মোস্ট প্রবলেমেটিক যেটা আর্গুমেন্ট ছিল সেখানে, সেটা হচ্ছে মুসলমানদেরকে বলা যে বৌদ্ধ ধর্মে নীরবে প্রার্থনা করার রীতি আছে, আমরাও আপনারাও নীরবে করেন। এই জিনিসটাকে স্কলাররা এবং শ্রীলঙ্কান স্কলাররাই অনেক মানে পাশ্চাত্যে যারা পড়াশোনা করছেন তারা বলছেন এটা কি, মানে মাইনরিটি রিলিজিয়াস ফ্রিডম কদ্দূর পাবে না পাবে সেটা আমরা ডিসাইড করছি মেজরিটি কদ্দূর টলারেট করছে তার উপরে। তাহলে এটাকে আর্টিকেল 10 এবং আর্টিকেল 14 এর মর্মটা কই থাকলো? আর্টিকেল 9 এর কাছে তো এটা সব হারিয়ে গেল, তাই না? আরেকটা মামলা জাহেদ, যদি একটু বলো আমাদেরকে, ওই যে ইনকর্পোরেশন কেস, 3টা এই খ্রিস্টান চার্চ তারা এস্টাবলিশ করার জন্য বিল এনেছে পার্লামেন্টে, ওই বিলগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল, চার্চগুলোকে এস্টাবলিশ করতে দেওয়া হয়নি, বা বলা হয়েছে যে চার্চগুলোর ব্যাপারে অভিযোগটা কি, তুমি যদি একটু ক্লিয়ার করো ওই একটা কনসেপ্ট। জাহেদ, তুমি আনমিউট করো। ওকে, জাহেদের সম্ভবত কানেকশনে কোনো সমস্যা আছে, আমি একটু বলে যাচ্ছি এই 3টা ক্ষেত্রে। যেটা হচ্ছে 3টা বিল যেখানে 3টা চার্চকে এখানে এই ইনকর্পোরেট বা অনুমতি দেওয়া চার্চ এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, সেখানে প্রশ্ন আসছিল এই চার্চগুলোর ম্যান্ডেট তারা দেখছে, যে খ্রিস্টান চার্চ তারা বলছে আমরা আর্ত মানবতার সেবা দেব, এই এতিমখানা খুলবো, হাসপাতাল খুলবো, শিক্ষা দেব। তখন শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট বলছে আপনাদের এই সমস্ত কাজে তো আপনাদের ধর্মের বাইরে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কি পাবে, আশ্রয় পাবে। তো এখানে তো মেজরিটিকে আপনি কনভার্ট করে ফেলতে পারেন, ধর্মান্তর করাবার চেষ্টা চালাতে পারেন এর মাধ্যমে। এই আপনার এই প্র্যাকটিস, যেটা আপনার এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস না, চার্চে আপনি প্রার্থনা করবেন, হ্যাঁ আপনি এতিমখানা চালাবেন কেন? আর এতিমখানা শুধু খ্রিস্টানদের জন্য নয় কেন, সব ধর্মের জন্য কেন? স্কুল চালাবেন, হসপিটাল চালাবেন, এগুলো তো মেজরিটির ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত আসতে পারে। সুতরাং এখানেও এই 3টা ইনকর্পোরেশন মামলায় এখানে এটাও খুব দুঃখজনকভাবে শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট বলছিল যে আপনাদের এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসের ভিতরে এই জিনিসগুলো পড়ে না, হ্যাঁ এই জিনিসগুলো পড়ে না। সুতরাং ওখানে তারা এটা লিমিট করে দিয়েছে যে আপনি কদ্দুর কি করতে না পারবেন সেটার উপর এই কিছুটা অবজারভেশন দিয়ে মূলত এক ধরনের সীমাবদ্ধতা আরোপ করে 3টি চার্চকে অনুমতি দেওয়া হয়। সুতরাং জাহেদ ফিরে আসছে, জাহেদের একটু সমস্যা ছিল। জাহেদ, ইন দ্য মিন টাইম আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ওই 3টা শ্রীলঙ্কান চার্চ এস্টাবলিশমেন্ট কেস জি স্যার। এবং লাউড স্পিকার কেস। বেশি কথা তো আর জি বলতে পারবো না, আরো অনেক কেস আমরা আমাদের আর্টিকেলে রেফার করেছি। মূলত এই 4টা জিনিস দিয়ে বোঝাতে চেষ্টা করছিলাম যে শ্রীলঙ্কাতে সাংবিধানিকভাবে আর্টিকেল 9-এ
এই একটা মোস্ট ফেভার্ড রিলিজিয়ন হিসেবে বুদ্ধিজম আছে। আবার একই সাথে আর্টিকেল 10 এবং 14 এ রিলিজিয়াস ফ্রিডম থাকলেও আমরা দেখেছি শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট যখন দুটোর ভিতর কনফ্লিক্ট আসে তখন আর্টিকেল 9 কে উপরে রাখে, আর্টিকেল 10 এবং 14 কে সাপ্রেস করে রাখে। কিন্তু একইভাবে এটাকে সিজোফ্রেনিক বলেছেন একজন স্কলার, হ্যাঁ, তাকে আমরা রেফার করেছি রেহান অবিরাতনে। তিনি বলছেন এটা সিজোফ্রেনিক হচ্ছে, এটা এমন এক ধরনের অসুস্থতা, মানুষ এই দুইটা জিনিস দেখে, একটা পরাবাস্তব একটা বাস্তব। তো এই রেহান অবিরাতনে বলছেন শ্রীলঙ্কান সুপ্রিম কোর্টের এই অ্যাপ্রোচটা সেকুলারিজমের প্রতি এটা একটা সিজোফ্রেনিক অ্যাপ্রোচ। কেন? তারা আর্টিকেল 9 অনুযায়ী এস্টাবলিশড রিলিজিয়ন বা ডমিনেন্ট রিলিজিয়নকে প্রায়োরিটি দেওয়ার জন্য আর্টিকেল 10 এবং 14 কে যেমন সাপ্রেস করে লিমিটেড হইতে পারে, আবার একই সাথে ওখানে একটা মামলা হয়েছিল 19তম সংশোধনী নামে সংবিধানে একটা সংশোধনী আনতে চেয়েছিল একটা বৌদ্ধ মঙ্ক ইয়াদের গ্রুপ আর কি, ভিক্ষুদের একটা গ্রুপ। সেই সংশোধনীটা শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। সেই সংশোধনীটা ছিল যে শ্রীলঙ্কাকে তারা বুদ্ধ রাষ্ট্র বা বুদ্ধিজমকে স্টেট রিলিজিয়ন ঘোষণা করতে চায়। তখন আবার শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট বলেছে না, বুদ্ধিজমকে স্টেট রিলিজিয়ন করা যাবে না, কারণ এটা একটা সেকুলার কান্ট্রি। বুদ্ধিজমকে যদি আমি স্টেট রিলিজিয়ন করি তাহলে মাইনরিটি রিলিজিয়ন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে একই জিনিস, এটা সিজোফ্রেনিক এই সেন্সে, যখন অ্যাকচুয়ালি সেকুলারিজমকে অ্যাপ্লাই করার কথা আসে তখন শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট বলে যে আমরা সেকুলার, বুদ্ধিজম সেকুলার রাষ্ট্রধর্ম হতে পারবে না। আবার যখন আর্টিকেল 9 অনুসারে বুদ্ধিজমকে ফোরমোস্ট বা সর্বপ্রথম বা প্রথম প্রাধান্য দিয়ে যে ব্যবস্থা সংবিধানে, সেটার ব্যাখ্যা যখন আসে তখন দেখা যায় শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট প্রো বুদ্ধিজমের দিকে অবস্থান নেই এবং মাইনরিটি আর্টকে সাপ্রেস করার একটা চেষ্টা করে। সো এই জায়গায়ও মানে ভারত এবং নেপালের সাথে আবার একটু লিঙ্ক করে দিই, যেহেতু আমরা রিসার্চটা অভাবে যাচ্ছি। একই জিনিস যে ভারত এবং নেপাল ধর্মীয় রাষ্ট্র, সরি সেকুলার রাষ্ট্র, রাষ্ট্রধর্ম নেই। শ্রীলঙ্কা সেকুলার রাষ্ট্র, মোস্ট ফেভার্ড রিলিজিয়ন আসে, বাট তিনটা কোটি জুরিসপ্রুডেন্স একই রকম, ডমিনেন্ট রিলিজিয়ন যেন কি এখানে প্রাধান্য পাচ্ছে। জাহের, এবার একটু বাংলাদেশ নিয়ে বলো তো। জি স্যার, আমি জাস্ট একটা লাইন এড করি স্যার শ্রীলঙ্কার সাথে। সেটা হচ্ছে স্যার শ্রীলঙ্কার আমার কাছে স্যার সবচেয়ে একটু পিকুলিয়ার লেগেছে, বিশেষ করে আমরা তো জুডিশিয়াল অ্যাপ্রোচ থেকে আলোচনাটা করছি বা হচ্ছে রাইট আপে তোলানোর চেষ্টা করছি। সো নেপালের সুপ্রিম কোর্ট কিন্তু তারা সরাসরি কানেক্ট করছে যে হচ্ছে হিন্দুইজম হচ্ছে বা এই কালচারটা হচ্ছে হিন্দুইজমের পার্ট। কিন্তু এই শ্রীলঙ্কার যে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট কিন্তু স্যার ওই করছে না, যে হচ্ছে সরাসরি বলছে না। সরাসরি তারা হচ্ছে স্যার স্ট্যান্ডটাকে ক্লিয়ার করছে না যে আমরা কি সেকুলারিজমের আমরা কি মোস্ট ফেভারিট রিলিজিয়নের দিকে যাব, নাকি সেকুলারিজমের দিকে যাব, নাকি হচ্ছে আমরা বৌদ্ধিস্ট, যেটা আর্টিকেল 9 এর কথা বললেন, ওই আর্টিকেলটাকে আমরা বেশি প্রিভেইল করব। সুতরাং মাত্রাটা অলওয়েজ ডিফারেনশিয়েট করছে। এবং শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট এটা মুখে বলে না, মুখে বলে আমরা সেকুলার রাষ্ট্র, কিন্তু কাজে করে যেটা সেটা হচ্ছে ডমিনেন্ট রিলিজিয়নের মডেলে চলে যায়। এটা একটা পার্থক্য ভারতীয় সুপ্রিম কোর্ট এবং নেপাল সুপ্রিম কোর্টের সাথে আছে। তারা অন্তত মুখে বলছে যে এটা ডমিনেন্ট রিলিজিয়ন, শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট মুখে এটা বলছে না। ঠিক একই প্রবণতা কি আমরা বাংলাদেশেও কিছুটা দেখবো, যদি মানে আদালতের প্রতি যথেষ্ট সম্মান রেখে জুরিসপ্রুডেন্সটা নিয়ে যদি একটু কথা বলি। জি স্যার, অবশ্যই। স্যার বাংলাদেশে খুব বেশি সত্যি বলতে বাংলাদেশের সেকুলারিজমের যে ধারণাটা, এটা যদিও সাংবিধানিকভাবে আছে, কিন্তু জুডিশিয়ালি বাংলাদেশে খুব বেশি প্র্যাকটিসটা অত বেশি হয় নাই বাংলাদেশে। তো যেমন সেকুলারিজমটাকে বেশ কয়েকবার স্টেট রিলিজিয়নটাকে চ্যালেঞ্জ করা হয়েছে বেশ কয়েকটা অকেশনে। কিন্তু কোর্ট সেগুলার মূলত হচ্ছে এই মামলা করার ক্ষমতাই নাই ইয়াদের পিটিশনারদের, সেটা বলেই আসলে ডিসমিস করে ওখানে দিয়েছে। আমাদের এখানে এরকম স্টেট অনেক ঘটনা। রিলিজিয়নকে যখন চ্যালেঞ্জ করা হয়েছে তখন কোর্ট বলেছে যে যিনি চ্যালেঞ্জ করেছেন ওনার লোকাস স্ট্যান্ডাই নেই। তো এটা নিয়ে একটু বিতর্ক আছে। অনেকে বলেন যে লোকাস স্ট্যান্ডাই তো এটা মানে একটা সেকুলারিজম অ্যামেন্ডমেন্টকে, রাষ্ট্রধর্মের অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করার যদি লোকাস স্ট্যান্ডাই না থাকে, তাহলে আনোয়ার হোসেন চৌধুরী থেকে শুরু করে পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, দশম সংশোধনী, একাদশ সংশোধনী, দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, চতুর্দশ সংশোধনী, 16তম সংশোধনী, এতগুলো সংশোধনী নাগরিকরা কিভাবে চ্যালেঞ্জ করলেন, কোন লোকাস স্ট্যান্ডাই বলে? সুতরাং এটা নিয়েও একটু কনফিউশন আছে, যে অনেকে মনে করেন যে আমাদের সুপ্রিম কোর্ট সম্ভবত এই মানে স্টেট রিলিজিয়নকে যারা চ্যালেঞ্জ করেছেন তাদের লোকাস স্ট্যান্ডাই নেই। এই কথাটা বলার মাধ্যমে সম্ভবত সুপ্রিম কোর্ট ধর্মীয় বিরোধ বা যেগুলো রাজনৈতিকভাবে একটু সেনসিটিভ হবে, পলিটিক্যাল ইস্যু, এখানে সম্ভবত সুপ্রিম কোর্ট প্রবেশ করতে চায়নি। এই কারণে সম্ভবত আমাদের সুপ্রিম কোর্ট টেকনিক্যালি হয়তো একটা টেকনিক্যাল গ্রাউন্ডে মামলাটা ডিসমিস করে দিয়ে এই মানে রাষ্ট্রধর্ম থাকবে কি থাকবে না এই জিনিসটা আদালতের হাতে না রেখে এটা রাজনীতির হাতে ছেড়ে দিতে চেয়েছে। কিন্তু এটাতে একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের এস্টাবলিশড জুরিসপ্রুডেন্স হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। সুতরাং এটা একটা
ক্লিয়ার কনসেপ্ট। যদি রাষ্ট্রের বেসিক স্ট্রাকচারের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় কোনো কিছু, সেটা বাতিল হবে। সেটা কিন্তু কোর্টেরই জুরিসপ্রুডেন্স। সুতরাং এই মামলায় সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা অ্যাপ্লাই করতে না যাওয়া বা অদূর পর্যন্ত না যাওয়া, এটা নিয়ে কিন্তু একাডেমিক লেভেলে যারা আছেন এবং আন্তর্জাতিক গবেষকরা যারা আছেন, তারা অনেকেই বলেন যে সুপ্রিম কোর্ট সম্ভবত এস্টাবলিশড রিলিজিয়ন যে মডেল বাংলাদেশে, যে রাষ্ট্রধর্ম ইসলাম, সেটার প্রতি জনগণ বা পলিটিক্যাল প্রসেসে যে ধরনের একটা ভিত্তি এটা পেয়ে গেছে, এটাকে সম্ভবত সুপ্রিম কোর্ট মানে এটাকে ঘাটাতে আর এই মুহূর্তে চাচ্ছে না। এটা এক ধরনের মানে এই মূল মানে এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার আর কি, একটা টেন্ডেন্সি হতে পারে। এই জন্য এটা আরেকটা আরো কিছু জিনিস আছে, জাহেদ যদি একটু বলো বাংলাদেশের জুরিসপ্রুডেন্স। জি স্যার, সেটা হচ্ছে স্যার বাংলাদেশের ওভারঅল যে ইয়াটা যদি বলি স্যার, সেকুলারিজম যে ইয়াটা, এটা কিন্তু স্যার সবসময় একটা আম, দুই পক্ষ থেকে আলোচনার বিষয়। যে হচ্ছে কেউ হয়তো বলছে যে সেকুলারিজম এবং স্টেট রিলিজিয়ন হচ্ছে একসাথে থাকতে পারে না। আবার যে আহ, অনেকে বলছে যে ইয়াটা সেকুলারিজম এবং হচ্ছে স্টেট রিলিজিয়ন যদি থাকে তাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে স্যার জুডিশিয়ারির যে একটা অবস্থান, আপনি যেটা বললেন স্যার, রাইটলি ইউ পয়েন্টেড আউট, যে আম, এটা স্যার ওই বেসিক স্ট্রাকচারের ধারণাটা কিন্তু স্যার, যদিও আমাদের এখন প্রটেক্টেড এই জায়গাটা, যে একদম প্রিজার্ভেশন ক্লজ দিয়ে করে দেওয়া হয়েছে সংবিধানে, কিন্তু ওই প্র্যাকটিসটাতে কিন্তু সুপ্রিম কোর্ট এখনো ওভাবে অ্যাক্টিভলি যাচ্ছে না। তার ফলে খুব বেশি বাংলাদেশে যে ডেভেলপমেন্ট সেকুলারিজমের জন্য, সেকুলারিজমের একটা আলাদা জুরিসপ্রুডেন্স থাকবে সুপ্রিম কোর্টের, সেটা খুব বেশি ডেভেলপ করেনি। কিন্তু তারপরে যদি আমরা বিভিন্ন রাইট জাহেদ, এখানে যেটা হয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট সম্ভবত নেপাল, শ্রীলঙ্কা এবং ভারতের তুলনায় বাংলাদেশের সুপ্রিম কোর্টে সবচেয়ে কম মামলা সেকুলারিজম বা ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে সেভাবে এসেছে। কিন্তু যতটুকু আমরা পলিটিক্যাল প্রসেসে দেখেছি, সেটা হচ্ছে এই রাষ্ট্রধর্মের উপর চ্যালেঞ্জে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যখন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা অ্যাপ্লাই করলো না, অথবা লোকাস স্ট্যান্ডার্ড গ্রাউন্ডে যখন এটা বাতিল করে দিল, তখন একটা অ্যাজাম্পশনকে আমরা মানে একাডেমিক ওয়ার্ল্ড থেকে করা হচ্ছে, সেটা হচ্ছে সম্ভবত স্টেট রিলিজিয়ন হিসেবে ইসলামের যে স্বীকৃতি, সেটা মনে হয় ওই অ্যামেন্ডমেন্টটা বেসিক স্ট্রাকচারে পরিপন্থী হলেও ওটা রাষ্ট্রীয় সংস্কৃতির ভিতরে গেঁথে গেছে বলে সম্ভবত সুপ্রিম কোর্ট এটাকে এখন আর ঘাটাতে চাইছে না। তো এটাই যদি অ্যাজাম্পশন হয়, তাহলে সম্ভবত বাংলাদেশ সেকুলার স্টেট হওয়া সত্ত্বেও আমরা একটা এস্টাবলিশড রিলিজিয়াস মডেল অফ সেকুলারিজমে প্রবেশ করে ফেললাম। হ্যাঁ, এটার আরেকটা উদাহরণ হচ্ছে যে 15তম সংশোধনীর মাধ্যমে আমরা যখন সেকুলারিজমটা রিভাইভ করেছি, তখন কিন্তু 1972 সালের সংবিধানের অরিজিনাল ফরম্যাটটা ফেরত আসেনি, ওই সেন্সে ফেরত আসেনি যে অরিজিনাল ফরম্যাটে আমাদের আর্টিকেল 38-এ বলা ছিল ধর্মভিত্তিক রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, আর্টিকেল 38 এর প্রবিশ হতে। কিন্তু এখন 15th অ্যামেন্ডমেন্টের পরে আর্টিকেল 38 এর যে প্রবাইশ বা শর্তের যে অংশ, সেখানে কিন্তু সরাসরি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ না করে বলা হয়েছে ওই দলগুলো নিষিদ্ধ হবে যেগুলো ধর্মভিত্তিক বৈষম্য করে নাগরিকের ভিতরে, যেগুলো জঙ্গিবাদ করে এবং যেগুলো মানুষের এই ধর্মীয় বিভেদ উস্কে দেয়, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়, তারা পারবে না। তার মানে সম্ভবত এই নতুন ব্যাখ্যাটার মাধ্যমে সেকুলারিজমের সম্ভবত আমাদের আইনসভা এবং রাজনীতিবিদরাও একটা জিনিস স্বীকার করে নিচ্ছেন, মেবি, যে 1972 সালে যে অ্যাবসলিউট মানে হার্ড সেকুলারিজমের কথা যেটা বলছিলাম, স্ট্রিক্ট সেপারেশন অফ স্টেট এন্ড রিলিজিয়ন, সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা সম্ভবত সরে এসে মানে কিছুটা ধর্মীয় এই মানে ধর্মভিত্তিক রাজনীতিকে আর পুরোপুরি নিষিদ্ধ করার অবস্থায় মনে হয় আমরা পড়িনি, এবং আমাদের সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা আর টাচ করলেন না। এবং এটার জন্য আমি একজনের লেখা আমরা রেফার করেছি, ওয়ার্নার ম্যানেস্কির একটা আর্টিকেল, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ এটা ধর্মনিরপেক্ষতা চেতনার ভিত্তিতে গঠিত, বাংলাদেশের মানুষ মুসলমান যেমন বাঙালিও তেমন, সম্ভবত এই দুটোর ভিতরে একটা সমন্বয় বাংলাদেশ সম্ভবত করতে পারে। সুতরাং একটা ধারণা চলে আসছে কিন্তু যে সুপ্রিম কোর্ট এভাবে এটা মানে সাইড করে দেওয়ায়, পাশ কাটিয়ে যাওয়ায় এবং 15তম সংশোধনীর পরিবর্তনের কারণে বাংলাদেশকে আসলে 1972 সালে যেভাবে পিওর সেকুলারিজম, স্ট্রিক্ট সেকুলারিজমের কথা বলছিলাম, সেটা সম্ভবত আমরা আর নেই। আমরা শ্রীলঙ্কান সুপ্রিম কোর্টের মতো অত আমাদের সুপ্রিম কোর্ট করেনি, ভারতীয় সুপ্রিম কোর্টের মতো করেনি, নেপালি সুপ্রিম কোর্টের মতো সম্ভবত করেনি, বাট বাংলাদেশের সুপ্রিম কোর্ট যখন ওই স্টেট রিলিজিয়ন চ্যালেঞ্জটাকে পাশ কাটিয়ে গেলেন এবং এটা শুনতে যখন অস্বীকার করলেন, এবং 15তম সংশোধনীর মাধ্যমে সেকুলারিজমের একটা নতুন রাষ্ট্র ধর্মভিত্তিক রাজনীতির একটা নতুন ব্যাখ্যা যখন পেলাম, যেমন একটা মামলা আছে আমরা উল্লেখ করেছি, চাঁদপুরি মামলা, রাজাউল হক চাঁদপুরি বনাম জামাত ইসলামী, ওই মামলায় জামাত ইসলামের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। কিন্তু ওই রেজিস্ট্রেশনটা বাতিল করা হয়েছে ওই গ্রাউন্ডে যে জামাত ইসলামের সংবিধানের ভিতরে ধর্মভিত্তিক বৈষম্য আছে, জামাত ইসলামী এই তাদের তাদের নেতৃত্বে অন্যান্য ধর্মের লোকজনের বা সংগঠনের ভিতর প্রবেশটা নিষিদ্ধ বা অ্যাক্সেস কম,
এই জন্য সংবিধান পরিপন্থী। তো এই জন্য যদি জামাত ইসলামী বাতিল হয়, খুব বিশ্বস্ত মানে খুব বিশ্বাসযোগ্যতার সঙ্গে আমরা বলতে পারি যে ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দলও যদি ইসলামী রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ব্যাপারেও যদি চ্যালেঞ্জ আসে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উত্থাপিত হবে। তাই তারাও বাংলাদেশের সংবিধানের পরিপন্থী কিনা। সো বাংলাদেশে এখন পর্যন্ত যে জুরিসপ্রুডেন্স, জাহেদ যেটা বললো, আমাদের জুরিসপ্রুডেন্স নেই, আমাদের কিছু ইঙ্গিত আছে। ইঙ্গিত থেকে আমরা যেটা বুঝতে পারছি, জামাত ইসলামী আজ নিষিদ্ধ হয়েছে, কাল হয়তো আরেকটি রাজনৈতিক দল, কারণ এই অভিযোগটা, যে অভিযোগে জামাত ইসলামের রেজিস্ট্রেশনটা বাতিল হয়েছে, সেটা হচ্ছে যে ধর্মভিত্তিক বৈষম্য। এখন যে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলে কিন্তু ধর্মভিত্তিক বৈষম্য করতে বাধ্য তার সাংগঠনিক চরিত্রের জন্য। সুতরাং এই কোয়েশ্চেন গুলো সামনে আমাদের সামনে থেকে যাবে, বাট স্টিল আমরা যেটা বুঝতে পারছি 15তম সংশোধনী এবং 72 সালের সংবিধানের ব্যাখ্যা করে আমরা যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে বাংলাদেশ মূলত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানে কিন্তু ইট ইজ সাবজেক্ট টু স্পেশাল পজিশন অফ দ্য রিলিজিয়ন অফ দ্য মাইনরিটি, সরি মেজরিটি। এবং এখানে মাইনরিটি রাইটস এর কতটুকু গ্যারান্টি আছে, আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে দক্ষিণ এশিয়ায় আমরাই সবচেয়ে ভালোভাবে সহাবস্থান করছি। কিন্তু এটাও সত্য যে 2001 সালে যখন এক ব্যাপকভাবে ধর্মীয় সংঘাত, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন হয়েছে, তখন কিন্তু আমাদের রাষ্ট্র সেখানে নীরবতা পালন করেছে এবং আমাদের বিচার বিভাগও সেভাবে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। সুতরাং এই প্রশ্নটা এখানে থেকে যায় যে রাষ্ট্র যদি সেকুলার, পিওরলি সেকুলার না হয়ে একটি ডমিনেন্ট রিলিজিয়নকে এভাবে এন্ডোর্স করে ফেলে, তখন মাইনরিটির রিলিজিয়াস রাইট সময়ে অসময়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেটার ব্যাপারে পর্যাপ্ত প্রোটেকশন না থাকার সম্ভাবনাই বেশি। এবং এই কারণেই আমরা মূলত বাংলাদেশকে পিওরলি সেকুলার স্টেট না বলে আমাদের রিসার্চে আমরা এটাকে সিউডো সেকুলার স্টেট বলেছি, যে অর্থে আমরা শ্রীলঙ্কাকে বলেছি। সো এটা মূলত আমরা দুইটা ক্যাটাগরি শেষ করলাম, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, একটা সেকুলার ক্যাটাগরি আর একটা সিউডো সেকুলার ক্যাটাগরি। এখন একটু যাচ্ছি নন সেকুলার একটা ক্যাটাগরি, পাকিস্তান। আমি স্যার একটু করে বাংলাদেশের সাথে অ্যাড করতে পারি স্যার। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথমত যেটা বললাম, জুরিসপ্রুডেন্সটা ভাবে গড়ে ওঠেনি, যেটা হওয়া উচিত ছিল আমাদের গত 50 বছরে সেকুলারিজমের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ইন্টেনশন যে ইন্টেনশনে নিয়ে আসা হয়েছে, যে স্পিরিট থেকে নিয়ে আসা হয়েছে, স্পিরিটের একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ফুল প্রুফ কোনো মামলা পাই নাই সুপ্রিম কোর্ট বা আমাদের হাইয়ার জুডিশিয়ারি থেকে, যেখানে কোনো আমরা একদম কনক্রিট ওয়েতে ইন্টারপ্রিটেশনটা পাবো যে সংবিধানে যে সেকুলারিজমটা ছিল, ওই সেকুলারিজমটা আমরা এইবার ক্রিয়েট করতে চাই। আমরা হয়তো আভাস পেয়েছি যে আমাদের সুপ্রিম কোর্টের অবস্থানটা হচ্ছে এরকম, কিন্তু একদম ফুল প্রুফ যে একটা গড়ে ওঠা, একটা জাজমেন্ট গড়ে ওঠা, বা 72 সালের যে সংবিধানের যে সেকুলারিজম, সেটার পারপাসকে ল্যাকিংটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত থেকে গেছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাবসেন্স অফ জুরিসপ্রুডেন্স। আমরা শুধুমাত্র 72 সালের সংবিধানের সেকুলারিজমকে বেসিক স্ট্রাকচার বলে ঘোষণা করতে দেখেছি একটি মাত্র মামলায়, সেটা হচ্ছে 5ম সংশোধনীর মামলায় বিচার বিভাগ বলেছে এটা বেসিক স্ট্রাকচার। সুতরাং আমরা পরবর্তীতে যখন ওই রাষ্ট্রধর্মের উপর চ্যালেঞ্জের মামলাটা 16 সালে আসলো, তখন আবার দেখলাম যে ওই বেসিক স্ট্রাকচারের কোশ্চেনে আর কোর্ট যায়নি। তারা পিআইএল বলে, এটা মানে তোমার পাবলিক, সরি, এই লোকাল স্ট্যান্ডার্ড নেই বলে মামলাটা ডিসমিস করে দিয়েছে। সুতরাং আমরা বেসিক স্ট্রাকচার যেটা কোর্ট বলেছে সেটা অ্যাকচুয়ালি এফেক্টেড হতে কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, সুতরাং এই জুরিসপ্রুডেন্সিয়াল লেগটা আমাদের রয়ে গেছে। এবার আমি যাচ্ছি 3 নম্বর ক্যাটাগরি, নন রিলিজিয়াস স্টেট। এখন আমার শিক্ষার্থীরা এবং যারা শুনছেন তারা প্রশ্ন করতে পারেন, আপনারা একটা সেকুলার ক্যাটাগরি থেকে নেপাল এবং ভারতকে নিয়েছেন, হ্যাঁ, আবার নন সিউডো সেকুলার ক্যাটাগরি থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে নিয়েছেন। নন সেকুলার যেটা একদম পিওর ইসলামী রাষ্ট্র, সেখানে সেকুলারিজম করতে থাকবে, পাকিস্তানকে নেওয়ার দরকার কি ছিল? পাকিস্তানকে আমরা আমাদের রিসার্চে নিয়েছি এই জন্য আমরা দেখতে চেয়েছিলাম দক্ষিণ এশিয়ার এই দেশগুলো যেগুলো সেকুলার বলছে সেখানেও ধর্ম, একটি নির্দিষ্ট ধর্ম বা সংখ্যাগুরুর ধর্মটি প্রাধান্য পাচ্ছে, যেগুলো সিউডো সেকুলার সেখানেও সংখ্যাগুরুর ধর্মটি প্রাধান্য পাচ্ছে, আর যেখানে ধর্মীয় রাষ্ট্র সেখানে একটু দেখি সংখ্যালঘু কোনো প্রাধান্য অধিকার পায় কিনা। সেই উদ্দেশ্য থেকে আমরা দেখেছি পাকিস্তান সুপ্রিম কোর্টকে, এবং সেখানে গিয়ে যেটা দেখা গেছে সেটা হচ্ছে পাকিস্তান সুপ্রিম কোর্টের মামলায় আমরা মূলত আহমদীয় সম্প্রদায়, যেটা পাকিস্তানের এই যে কাদিয়ানি গ্রুপ, এদের উপরে তো পাকিস্তানে রাজনৈতিক বিবর্তন বা এদেরকে নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং সংঘাত অনেক পুরনো, এবং এটাকে আমরা স্টাডি করে দেখেছি পাকিস্তানের সংবিধানে মাইনরিটি রিলিজিয়াস ফ্রিডমের গ্যারান্টি থাকলেও এই আহমদীয় সম্প্রদায় ব্যাপকভাবে নির্যাতিত এবং নিপীড়িত, এবং এই নিপীড়ন এবং নির্যাতনের ব্যাপারে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার গার্ডিয়ানস রুল প্লে করতে কিন্তু সে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে।
এটার একটা উদাহরণ হচ্ছে যে আমরা এটাকে ৩ ভাগে ভাগ করেছি। ১৯৫২ থেকে ১৯৭২ সাল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত সময়টাতে আমরা দেখেছি পাকিস্তানের সুপ্রিম কোর্ট খুব স্ট্রংলি আহমদীয়দের অধিকারটি রক্ষা করার চেষ্টা করত। তারা বলতো যে আহমদীয়রা মুসলমান কি অমুসলমান সেটা ঘোষণা করার এখতিয়ার আমার নেই। ওই সময়ের একটা মামলা সিন্ধু হাইকোর্টের মামলা এবং জীবেন্দ্র কিশোর ভার্সেস প্রভিন্স অফ ইস্ট পাকিস্তান মামলা, পাকিস্তানের সুপ্রিম কোর্টের জাজরা বলেছেন যে কারো ধর্ম নিয়ে তার ধর্ম বিশ্বাসের বিচার করা আদালতের কাজ নয়। কিন্তু এই জিনিসটা দেখলাম ১৯৭২ এর পরে যখন জুলফিকার আলী ভুট্টো ক্ষমতায় এসে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আহমদীয়দেরকে অমুসলিম ঘোষণা করে দিল। তখন দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি সুপ্রিম কোর্ট একটু বিপদে পড়ে গেছে। তখন তারা করছে কি একটা মামলায় সিন্ধু হাইকোর্টের একটা মামলা, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যেটা পাকিস্তান সুপ্রিম কোর্টে পরে এসেছে। তারা বলছে যে এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। কিন্তু এটা ওই সময় আবার নতুন মামলা আসছে। ওই সময় বলছে যে তারা তো অলরেডি অমুসলমান ঘোষণা করা হয়েছে। ওখানকার ক্লারিক উগ্রবাদী রাজনৈতিক দলের নেতাকর্মীরা গেছেন যে তারা যেন আজান দিতে না পারে, তারা যেন তাদের উপাসনালয়কে মসজিদ বলতে না পারে, ইত্যাদি ইত্যাদি তারা বলেছে। তো এগুলোর বিপরীতে তখন ইন্ডিয়া পাকিস্তান সুপ্রিম কোর্ট এবার রায় দিয়ে বলছে ঠিক আছে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট তো তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা কিভাবে প্রার্থনা করবে, আজান দেবে কিনা, কোরআন তেলাওয়াত করবে কিনা, নামাজ পড়বে কিনা, এটা তো আমার বলার বিষয় নয়। এখানেও পাকিস্তান সুপ্রিম কোর্ট একটা বাস্তবতা মেনে নিয়ে যদ্দূর রক্ষা করা যায় তদ্দূর করেছে। কিন্তু তৃতীয় পর্যায়ে যখন ৭৬ সালে জিয়াউল হক ক্ষমতায় চলে আসলো, তখন আবার তারা একেবারে কাদিয়ানীদেরকে অমুসলিম তো ঘোষণা করেছেই করেছে, প্লাস এবার কাদিয়ানীদেরকে নির্দিষ্ট শর্ত দিয়ে দিয়েছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তখন এগুলো নিয়ে যখন পাকিস্তান সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ গেল, আমরা দেখলাম এবার পাকিস্তান সুপ্রিম কোর্ট কমপ্লিট সারেন্ডার। তারা বরঞ্চ ওই পাকিস্তান ফেডারেল শরিয়ত কোর্ট সেখানে বলছে যে তোমাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, তোমরা মুসলিমের মতো চলতে চাইবা কেন, এভাবে বলা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান সুপ্রিম কোর্ট এটা ইটস পজিশন অন দ্য মাইনরিটি রাইটস, ইট ডিপেন্ডেন্ট, এটা নির্ভর করেছে অন দ্য মুড এন্ড সিচুয়েশনস অফ দ্য পলিটিক্স। রাজনীতির হালচাল কি, মানে জনগণ বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোন মুহূর্তে কখন কোন সরকার কিভাবে চাচ্ছে, রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে আদালতের অবস্থান পাল্টেছে। এটাকে আমরা এই জন্য বলছি যে এই সিচুয়েশনটা, পাকিস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, এটা একটি ধর্মীয় রাষ্ট্র, কিন্তু আমরা যদি এই সিচুয়েশনটা দেখি যে রাজনীতির সাথে তাল মিলিয়ে আদালতের অবস্থান পাল্টানোর অবস্থান, তো সেটা তো ভারতেও দেখেছি, সেটা নেপালেও দেখেছি, সেটা বাংলাদেশেও রাজনীতির কারণে কোর্টের কিছুটা রিলাক্টেন্সের ব্যাপারে যেতে আমরা দেখেছি, সেটা শ্রীলঙ্কায় স্পষ্টভাবে দেখেছি। তাহলে আমাদের থিসিসের মূল আর্গুমেন্টে আমরা চলে আসছি এখন, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি এটাকে সেকুলার কোর্ট বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো সিউডো সেকুলার কোর্ট বলেন, অথবা নন সেকুলার কোর্ট বলেন পাকিস্তানের মতো, সব আদালতেই দেখা যাচ্ছে ঘুরে ফিরে ডমিন্যান্ট রিলিজিয়াস গ্রুপ যেটা, সেটাকে রাষ্ট্রের ভিতরে একটা এস্টাবলিশড রিলিজিয়ন হিসেবে মেনে নিয়ে সেটার ভিত্তিতে সেটার কনসেশন বা সেটা কতদূর অন্যকে টলারেট করছে সেটার উপর ডিপেন্ড করেই আমাদের সেকুলারিজম জুরিসপ্রুডেন্স এবং মাইনরিটি রাইটস জুরিসপ্রুডেন্স এগুলো ফ্লারিশ করেছে। সুতরাং এটার ভিত্তিতে আমরা আমাদের কনক্লুশন টেনে যেটা বলছিলাম যে সাউথ এশিয়াতে ডমিন্যান্ট, নন ডমিন্যান্ট, ডমিন্যান্ট রিলিজিয়াস, এস্টাবলিশড রিলিজিয়াস মডেলটাই সেকুলারিজমের এখানে প্রযোজ্য, এবং সেটা এই রাষ্ট্রটা সেকুলার হোক, নন সেকুলার হোক বা সিউডো সেকুলার হোক, যাই হোক। জাহেদিন মিটাম একটু কানেক্টিভিটি প্রবলেম ছিল, তোমাকে মনে হয় অন্য জায়গা থেকে আবার আসতে হয়েছে, সো তুমি যদি একটু কনক্লুড করো আর কি। জি স্যার, আপনি স্যার একদম লাস্টে যেটা বললেন স্যার, পাকিস্তানের ক্ষেত্রে স্যার অনেকটা হয়তো মাত্রাটা বেশি, যে ভারতের ক্ষেত্রেও ঘটছে, শ্রীলঙ্কার ক্ষেত্রেও ঘটছে, পাকিস্তানের ক্ষেত্রেও যেটা ঘটছে, তারা কিন্তু কনস্টিটিউশনালি তারাও একটা প্রোটেকশন দিচ্ছে। কনস্টিটিউশনে বলছে যে মাইনরিটিদেরকে আমরা প্রোটেক্ট করব, কিন্তু তাদের মাত্রাটা একটু অন্যদের চেয়ে বেশি, যে ধর্মীয়করণের যে মাত্রাটা। তো এবং যে সুপ্রিম কোর্টের যে অবস্থানটা, এটা কিন্তু প্রায় সময় কিন্তু পলিটিক্সের যেই শিফটিং, এর সাথে সাথে জুডিশিয়ারির একটা শিফটিংও আমরা দেখতে পাই। তো এটা এটা অবশ্যই আমরা কনক্লুশনটা এটা করতে পারি হচ্ছে স্যার, যে সাউথ এশিয়ান কনটেক্সটে আমরা যেভাবেই বলি না কেন, প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে আমরা যদি ইভেন ইনক্লুডিং আমরা মিয়ানমার থেকে শুরু করে ভুটান, বা এখন আমরা যে দেশগুলো নিয়ে আলোচনা করলাম তাদের কথা যদি বলি, যে প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু ওই জুডিশিয়ারির যে অ্যাপ্রোচটা, সেটা কিন্তু ডমিনেন্ট যে রিলিজিয়ন বা সংখ্যাগরিষ্ঠের গরিষ্ঠ যে ধর্ম, তাদেরকে একটা ক্লিয়ার একটা এনিহাউ এটা কালচারের মাধ্যম, হয়তো কালচারকে জাতীয়ভাবে অংশ ঘোষণা করা, বা হচ্ছে বলা হচ্ছে যে বৌদ্ধিজম বা বৌদ্ধিস্ট কালচারকে হচ্ছে একটা ফরমোস্ট অবস্থান দেয়া। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে ওরকম ডেভেলপড করেনি, ক্লিয়ার করে স্পষ্ট না যে জুডিশিয়ারির যে অবস্থানটা বা ব্যাখ্যাটা কি ঠিক সেকুলারিজমের ক্ষেত্রে। তারপর ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা ঘটছে স্যার, ইন্ডিয়া
একদম প্রথম থেকেই আম বি বিভিন্ন রকমের অবস্থান নিয়েছে ইন্ডিয়ান জুডিশিয়ারি। পাকিস্তান আরো বেশি তুলনামূলকভাবে। সুতরাং নেপালের ক্ষেত্রেও স্যার একইভাবে হয়। তো এটা আমরা কিন্তু একটা কনক্লুশন এ চলে আসতে পারি যে সাউথ এশিয়ান কনটেক্সট এ এটা সবসময় আ কাজ করেছে যে ধর্মটাকে মেজরিটির হিসেবে মেজরিটির যে ধর্ম সেটাকে রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনোভাবে ফেভার করা হয়েছে। আ থ্রু পলিটিক্স বা এটাতে এরকমও ইয়েস, বলা যায় হচ্ছে জুডিশিয়ারির মাধ্যমে বা একদম পারফেক্ট। ওভারঅল আরেকটা একদম নোটেবল পারফেক্ট। জিনিস স্যার আমি সাউথ এশিয়ান কনটেক্সট এ আমি কাজটা করার সময় খেয়াল করেছি। সেটা হচ্ছে স্যার আমাদের যে সোসাইটি, আমাদের যে সোসাইটিতে ইনস্টিটিউশনালাইজেশন অফ রিলিজিয়ন এইটা কিন্তু স্যার চরমভাবে প্রতিষ্ঠিত। হুম, হুম। তো হ্যাঁ, এটাও কিন্তু অনেক সময় জি সোসাইটাল স্যার। ডিসকাশনে আমরা আসলে যেতে পারবো। কিন্তু আমাদের রিসার্চ এর ফোকাসটা, আমাদের সময়টাও মোটামুটি জি, এটা তো আসলে প্রায় ৪-৫ মাস ধরে আমরা দুজন কাজ করছি। গল্প আসলে বলা শেষ হবে না। সুতরাং আমরা মনে হয় আমাদের মূল মেসেজ যেটা, যে এই ৫ টা সুপ্রিম কোর্টের জুরিসপ্রুডেন্স কে খুব সংক্ষেপে আসলে আরো অনেক মামলা, আরো অনেক বিস্তৃত আর্গুমেন্ট আমরা আমাদের পেপারে দিয়েছি। আল্লাহর রহমতে আমরা পেপারটা এক জায়গায় সাবমিটও করেছি। আশা করছি কোন ফিডব্যাক পাবো এবং কোথাও হয়তো অ্যাকসেপ্ট হলেও হতে পারে, কপাল যদি ভালো হয়। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই চলমান গবেষণার এই চিন্তা ভাবনাগুলো, এগুলো সাধারণ ছাত্রছাত্রীদের ভিতরে সহজবোধ্য ভাষায় ছড়িয়ে দেওয়ার জন্য মূলত এই ধরনের আলোচনা। সুতরাং জাহেদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এবং আমি আশা করছি ভবিষ্যতেও আমরা এই ধরনের এই মানে কোলাবোরেটিভ রিসার্চ আমরা করতে পারবো। কারণ আমি একটা মেসেজ আমার ছাত্রদেরকে এর মাধ্যমে দিতে চাই যে রিসার্চটা কেবল শিক্ষকদের প্রিভিলেজ না। আমরা যদি সঠিকভাবে গিয়ার আপ করতে পারি এবং এনগেজ করতে পারি, আমাদের শিক্ষার্থীরাও কিন্তু আমাদের সাথে ব্যাপকভাবে যোগ দিতে পারে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমার শিক্ষার্থীদের সাথে এবং আমার সহকর্মীদের সাথে এই কোলাবোরেটিভ রিসার্চ এর ব্যাপারে খুব বেশি ওপেন থাকবো। এটা আমার প্রতিশ্রুতি, আমার দিক থেকে আমি বলতে পারি। আমি জানি না, উইশ মি এন্ড জাহেদ দ্য বেস্ট অফ লাক উইথ দিস পাবলিকেশন। যদি আমরা এই পাবলিকেশনটা করতে পারি আল্লাহর রহমতে, ফিডব্যাক যদি রিভিউয়ার এর ভালো টালো পাই, অথবা যদি সংস্কার করতে বলে, যেভাবেই হোক। কিন্তু আপাতত আমরা দুজন এতটুকুতে আনন্দিত যে আমরা কি করছি এবং কি প্রতিষ্ঠা করতে চেয়েছি সেটা আমরা আপনার শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। জাহেদ, তোমাকে আবারও ধন্যবাদ। আমি এটা শেষ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর কোনো রিসার্চ নিয়ে তোমার সাথে আবার কথা হবে। ধন্যবাদ জাহেদ। অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।